কি অবস্থা সবার? আশা করি সবাই আমরা ভালো আছি। তো বরাবরের মতোই এটা মেডিকোর একটা অনেক দিনের আ পুরনো প্রোগ্রাম কাইন্ড অফ। সেটা হচ্ছে প্রি মেডিকেল কোর্স। তো তোমাদের এটা নিয়ে হচ্ছে ওরিয়েন্টেশন হইছে। অলরেডি তোমরা সবাই এই কোর্স সম্পর্কে একটা কিছু হইলেও একটা আইডিয়া তোমাদের আছে। সো ব্যাক ইন আমরা যখন স্টুডেন্ট ছিলাম ২০১২ তে যখন মেডিকোর ক্লাস করি, তখন আমাদের এ ধরনের কোনো প্রোগ্রাম ছিল না। ১২ তে ব্যাচ আরকি আমি। তো পরবর্তীতে যখন আমি নিজে টিচার হয়ে আসি, তখন ঠিকই আমরা এই প্রোগ্রামটা দেখলাম এবং দেখলাম যে এই প্রোগ্রাম থাকাটা কতটা বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি কোন সেন্সে? ১ম কথা হচ্ছে আমাদের ১ নাম্বার গোল তো এইচএসসি পরীক্ষা ভালো দেওয়া। কিন্তু এখন এইচএসসি পরীক্ষাতেই যদি জীবনে অনেক কিছু অর্জন করা যাইত, তাইলে আসলে পরবর্তী কষ্টগুলা করা লাগতো না। কিন্তু দেখা গেছে যে আসলে এইচএসসির পরবর্তী সময়টাই হচ্ছে সবচেয়ে জটিল এবং সবচেয়ে কঠিন সময় এবং ওই সময়টা কিভাবে যেন খুব দ্রুত চলে যায়। কিন্তু ওই একটা সার্টেন টাইম পিরিয়ড এর মধ্যেই আমি ইন ফিউচার আমার স্ট্যান্ড কি হবে বা আমি কতখানি আ ভ্যালুয়েবল এই প্রতিটা জিনিস প্রায়োরিটি পাবে ওই পার্টিকুলার টাইম ফ্রেমটা যে খুব ভালো কাজে লাগাতে পারবে। এখন একাডেমিক লাইফে আমরা যদি খুব ভালো পড়াশোনা করে থাকি, তাহলে পরবর্তীতে ওই যে শর্ট টাইমটা, ওই টাইমটা অ্যাডমিশনের জন্য একটা খুব সুন্দর প্রিপারেশন নেওয়া যায়। কিন্তু আম এটা একটা খুব বাজে সত্য যে আমরা আমাদের যেই অ্যাডমিশন টেস্টের আগে আই মিন একাডেমিক টাইম যেটা, ওই টাইমে আমরা আসলে খুব বেশি মনোযোগ সহকারে বইগুলা পড়ি না। একদম ফ্র্যাঙ্কলি যদি বলি, আমরা আসলে পড়ি পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য। আমরা কেউ এই চিন্তা করে আগে থেকে পড়ি না যে আমার আসলে এই পড়াটা তো পরে শুধুমাত্র যে এইচএসসি পরীক্ষা তা না, এরপরে আবার আরো একটা জায়গায় কাজে লাগাতে হবে। এখানেই হচ্ছে প্রবলেমটা হয়ে যায়। ঠিক আছে? এখন আমি যেটা বলব সেটা হচ্ছে যেমন অনেকেই একটা সুন্দর একটা কমেন্ট লিখছে যে অনেকেই বলছে সিলেবাস শেষ না করে প্রি মেডিকেলের ক্লাস শুরু করাটা খুব আর্লি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি। এইটা তো আমরা আর্লি স্টার্ট না করলে তোমাকে তো পরবর্তীতে মেইন কোর্সের সাথে আমরা মার্জ করাতে পারব না। এখন দেখো এবং আমরা তোমাদের এমন কোনো ক্লাসও রাখবো না যেগুলো তোমার রেগুলার পড়াশোনার সাথে হচ্ছে খুব ক্রিস ক্রস টাইপ করবে বা ঝামেলায় ফেলবে। যেমন আমরা দেখো আজকে তোমাদের একটা ট্রায়াল ক্লাস হোক আর যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সেটা হচ্ছে অণুজীব। অণুজীবের সবচেয়ে ইম্পোর্টেন্ট পোরশন ভাইরাস। এইটার একটা অংশ নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। এখন এই জিনিসটা তো তোমার এইচএসসি তেও লাগবে বা তুমি যে এখন পড়াশোনা করতেছো তোমার রেগুলার যে যদি তোমার কোনো টার্ম ফাইনাল থাকে এই সমস্ত জায়গাতেও এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। কিন্তু যে জিনিসটা ভালো হবে সেটা হচ্ছে এখন আমরা আমাদের একাডেমিক পড়ার পাশাপাশি যদি অ্যাডমিশন টেস্টের জন্য এই সেইম পড়াগুলাই কিছুটা গুছায় রাখতে পারি, লাভ হবে পরবর্তীতে যেই শর্ট টাইমটা আমরা পাবো, ওই শর্ট টাইমে যখন আমরা প্রিপারেশন নিতে যাব, তখন ওই যে সবাই তো প্রিপারেশন নিতে আসবে তোমার সাথে। তো তুমি যদি ১০০ জনের সাথে নিজেকে কম্পেয়ার করো, নিঃসন্দেহে তুমি নিজেকে ৩ থেকে ৪ ডিগ্রি উপরে পাবা। যেটা আরেকটা মানুষ ওই সময়ের মধ্যে কভার আপ করতে পারবে না। এইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট যে এই অ্যাডমিশন টেস্টের পড়াগুলা সম্পর্কে একটা ধারণা তোমাকে আমরা যদি এইচএসসি এক্সামের আগেই দিয়ে দেই, তাহলে লাভ হবে যেটা সেটা হচ্ছে তুমি রেগুলার টাইমের পড়াশোনার মধ্যে একটু এইটা মাথায় রাখবা যে না আসলে তো আমার শুধু এইচএসসি দিয়ে প্লাস পেলে হবে না। আমাকে এমনভাবে চ্যাপ্টারটা পড়তে হবে যেন আমি অ্যাডমিশন টেস্টেও ভালো করতে পারি। আমি যে কথাটার মধ্যে ছিলাম মাঝখানে অন্যদিকে ঢুকে গেলাম সেটা হচ্ছে এইচএসসিতে তুমিও জানো যে সব অধ্যায় না পড়ে পার্টিকুলার কিছু অধ্যায় এবং ওই অধ্যায়ের কিছু সিলেক্টেড টপিক করে পড়েও যদি তুমি পরীক্ষা দিতে যাও মোটামুটি দেখা গেছে সবাই কম বেশি ওই 80% মার্ক পাওয়ার জন্য যেটা দরকার সেটা অ্যাচিভ করে ফেলতে পারে। কিন্তু এরাই পরবর্তীতে কোনো ভর্তি পরীক্ষায় গেলে দেখা যাচ্ছে ভালো করতেছে না। তখন প্রশ্ন জাগে যে না তাহলে কি আমি এইচএসসিতে এ প্লাস পাইলাম এটা কিভাবে পাইলাম? আমি কি একদমই পড়াশোনা করি নাই? না, আসলে তুমি পড়াশোনা করছো। কিন্তু কেন করছো? তুমি খালি ওই যে এইচএসসি তে ৮০% মার্ক পাওয়ার জন্য পড়ছো। কিন্তু তুমি আসলে এইটা চিন্তা করে পড়ো নাই যে না আমাকে তো আসলে এই ৮০% এর পরেও ভর্তি পরীক্ষা নামে একটা জায়গায় যেতে হবে, যেখানে আসলে বইয়ের যেকোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স যে একটা এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট। এইচএসসি পরীক্ষায় হচ্ছে আমরা বইয়ের সিলেক্টেড অধ্যায়, কিছু সিলেক্টেড পোরশন ভালোমতো পড়লেই চলে। বাট অ্যাডমিশন টেস্টে এরকম না। আমাকে কম বেশি পুরাটা বইই পড়তে হবে এবং কিছু স্পেসিফিক জায়গায় খুব বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। কেন? ঘুরায় ফিরে ওই জায়গাগুলা থেকে প্রশ্ন আসে। এই জিনিসটাই তোমাদেরকে যেন আমরা
আর্লি ধরাই দিতে পারি, এইটাই হচ্ছে আমাদের প্রি মেডিকেল টার্গেট। ঠিক আছে? আমরা তো আজকেই তোমাকে অ্যাডমিশন টেস্টের জন্য ফুল প্রিপেয়ার করে দিচ্ছি তা না। আমরা তোমাকে বেসিক্যালি প্রিপেয়ার করতেছি তুমি যেন এইচএসসি পরবর্তী সময়ে অ্যাডমিশন টেস্টে যখন প্রিপারেশনটা নিবা তখন যেন অন্যদের চেয়ে কিছুটা আগায় থাকো এবং এইটাই আসলে তোমাকে হেল্প করবে অ্যাডমিশন টেস্টে এত মানুষের পরীক্ষার ভিড়ে এই যে অল্প কয়জন মাত্র চান্স পায়, ওই অল্প কয়জনের মধ্যে একজন হইতে। তো আমরা আর কথা না বাড়াই, আরো পড়াশোনার মাঝখানে আরো অনেক কথাবার্তা হবে। তাহলে আমরা পড়া শুরু করি। তো আমি শুরুতেই বলছি, আমরা তো চাইলে উদ্ভিদ বিজ্ঞানের আরো অনেক চ্যাপ্টার ছিল। ১ নাম্বার অধ্যায়ই ছিল। ওইটা দিয়েও পড়া শুরু করতে পারতাম। কিন্তু আমাদেরকে আগে একটু মাথায় রাখতে হবে যে অ্যাডমিশন টেস্ট এমন একটা জিনিস যেখানে তো আমি শুরুতেই তোমাকে বললাম যে এখানে পড়ার কোনো শেষ নাই। তাহলে মানে কি? আমার পড়াটা প্রতিটা অংশই যেন ইফেক্টিভ হয় সেদিকে আমার ফোকাস রাখতে হবে। আমি বলতেছি না কোনো অধ্যায় বেশি ইম্পোর্টেন্ট, কোনো অধ্যায় কম ইম্পোর্টেন্ট এরকম না। অধ্যায় সবই বেশি ইম্পোর্টেন্ট। কিন্তু আমাদেরকে একটু ফোকাসে রাখতে হবে কোথা থেকে বেশি প্রশ্ন আসে। দেখা গেছে মেডিকেল ভর্তি পরীক্ষায়ও কিছু ট্রেন্ড ফলো করে। মানে কি? অণুজীব একটা চ্যাপ্টার, যেমন উদ্ভিদ বিজ্ঞান থেকে তো আসলে বেশি প্রশ্ন হবে না। হবে প্রাণীবিজ্ঞান থেকে। মানে তোমার যে ৩০ মার্কের অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন হবে, তার মধ্যে দেখা যাবে হচ্ছে ১২ কি মেক্সিমাম ১৩ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, বাকি মেজর পোরশন হচ্ছে প্রাণীবিজ্ঞান। ওই যে ১২ বা ১৩ টা যে কোয়েশ্চেন আসতেছে, এর মধ্যেও দেখা যাচ্ছে একাধিক প্রশ্ন শুধুমাত্র এই একটা অধ্যায় থেকে আসতেছে। এবং আরো যদি তুমি এনালাইসিস করো দেখা যাচ্ছে যে শুধু ভাইরাস পড়লেই একাধিক প্রশ্ন কমন পড়ে যাচ্ছে। এবং এমন অনেক রেকর্ড আছে এই এক চ্যাপ্টার থেকে ৪ কিংবা ৫ টা পর্যন্ত প্রশ্ন আসছে। এবং এই যে মাঝে শর্ট সিলেবাস, লং সিলেবাস নিয়ে কিছু ঝামেলা হইলো পোলাপানদের। খুব খারাপ ছিল যেটা সেটা হচ্ছে কলেজে পড়াইছে শর্ট সিলেবাস কিন্তু ভর্তি পরীক্ষা দিতে গেছে লং সিলেবাস। তখনও এই চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন আসছে। তার মানে এই চ্যাপ্টারের গুরুত্ব কোনোদিনও কমবে না এবং এই চ্যাপ্টারের ইনফরমেশনও কোনোদিনও কমবে না। তার মানে কি? আমাকে এটা পড়তে হবে এমনভাবে যেন আমার এটা যেকোনো সময় যেকোনো ভর্তি পরীক্ষায় আমি বসলে যেন অ্যান্সার করতে পারি। কারণ দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় তো আমাদের টার্গেট সত্যি কথা। কিন্তু আমি তো বললামই সবাই তো আসলে চান্স পাবে না। এটা একটা খুবই কষ্টের বাস্তবতা। কিন্তু বাকিদের তো কোথাও না কোথাও চান্স পেতে হবে। তার মানে তোমরাও যখন আরো অন্য কোথাও অ্যাটেম্প্ট নিবা যেখানে বায়োলজি থেকে প্রশ্ন আসবে, ওই পরীক্ষাতেও অণুজীব চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন আসবে। তার মানে এটা সিম্পল যে এই চ্যাপ্টারটা তোমাকে অবশ্যই খুব সুন্দর করে গুছায় নিতে হবে। তাহলে এবার আসি আমরা যে পড়া শুরু করি। তো শুরুর আগে আমি তোমাদেরকে একটু এই যে চ্যাপ্টারের মধ্যে যে জাস্ট আমি ভাইরাসের কোন অংশগুলা ইম্পোর্টেন্ট এটা একটা গ্রেডিং দিয়ে দিছি। এখানে আমরা ৩ টা বইকে ফোকাস রাখছি। বাট আজকে আমি শুধুমাত্র তোমাকে হাসান স্যার ওরিয়েন্টেডই পড়তে বলব। বাট আলিম স্যার বা আজমল স্যার এদের যেই জায়গায় ইম্পোর্টেন্ট আরো একজন রাইটার আছে আজিবুর স্যার। এদের যেই পোরশনটা ইম্পোর্টেন্ট বা যেটা একদম না দেখলেই নয়, কিছু জিনিস আমি আমার আজকের স্লাইডের মধ্যেই তোমাদেরকে প্রোভাইড করব। আর অ্যাকচুয়ালি অন্যান্য বইয়ের তথ্যগুলো আমরা যখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিব তখন একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ব। আজকে বা আপাতত আমাদের শুধু এবং শুধুমাত্র হাসান স্যার পড়তে পারলে মোর দেন এনাফ। তাই আমি পড়াটা ১ম এই শুরু করি জাস্ট তোমাদের কাছে একটা র‍্যান্ডম প্রশ্ন ছুড়ে দিয়ে, যেহেতু আমরা আজকে অণুজীব পড়ব, যে নিচের কোনটা অণুজীব? আ অপশন দেওয়া আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া অ্যান্ড ৪ নাম্বার হচ্ছে উপরের সবগুলা। তাহলে একটু সবাই আমরা একটু আগে অ্যান্সার দেই। তারপরে আমি হচ্ছে তোমাকে পড়াটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? কারণ আরকি একটু টু ওয়ে কমিউনিকেশন মানে তোমরা যে আমার কথা শুনতে এতক্ষণে ঘুমায় যাও নাই, এর একটা প্রমাণ একটু তোমরা এই অ্যান্সারটা দেওয়ার মাধ্যমে আমাকে দিবা যে না আমরা ঘুমাই নাই, আমরা আছি। ভেরি গুড, ভেরি গুড। সো অনেকেই তোমরা হচ্ছে অ্যান্সার দিচ্ছ। এবং অ্যাজ এক্সপেক্টেড আমি এটাই চাচ্ছিলাম তোমাদের কাছ থেকে অ্যান্সার, যে আমার কোশ্চেন ছিল হচ্ছে নিচের কোনটা অণুজীব। আমরা সবাই জানি বেসিক্যালি অণুজীব বলতে আমরা কি বুঝি? যাদেরকে দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে। একদম সিম্পলেস্ট ওয়েতে যদি আমরা বলি। ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া কোনটাই তো আমি খালি চোখে দেখি নাই। সুতরাং আমাদের সবার কাছেই অ্যান্সার হিসেবে কোনটা লাগতেছে? যে উপরের সবগুলা সত্য। এবং খুবই ভাল লাগলো যে এখন পর্যন্ত আমরা ঐক্যমত, দলমত সব দিক থেকে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে উপরের সবগুলো মানে ডি হচ্ছে জয়যুক্ত হইছে। কিন্তু এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে? তুমি বলতে পারো আপনি কবে ভাইরাস দেখলেন নিজের চোখে? না আমিও আসলে ভাইরাস দেখি নাই। এটাই হচ্ছে অ্যাডমিশন টেস্ট আর এইচএসসির একটা পার্থক্য। এইচএসসিতে তোমার বেসিকটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়। বাট অ্যাডমিশন টেস্টে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেসিকের ভ্যালু খুব বেশি নাই।
কেন নেই? কারণ এখানে সবাই আসলে ফোকাস করে যে তোমার মুখস্থ নলেজ কেমন। তুমি বইয়ের লাইনের বাইরে কোনো কিছু এক্সট্রা বানাইতেও পারবা না, নিজে থেকে তৈরি করতেও পারবা না বা এক্সট্রা করে পড়ার দরকারও পড়বে না। তাহলে তুমি বলতে পারো এটা কিভাবে সম্ভব? ১ম এ আগে আসো। ভাইরাস জীব না জড় এইটা নিয়েই এখন পর্যন্ত একটা কন্ট্রোভার্সি আছে যেটা আমি তোমাকে একটু পরে পড়াবোই। যে ভাইরাসের দেখা যাবে কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে, কিছু জড় বৈশিষ্ট্যও আছে। তার মানে ভাইরাস জীব না জড় এটা নিয়ে যেহেতু কন্ট্রোভার্সি আছে, এই কারণে এটাকে অণুজীব বলা যাচ্ছে না সরাসরি। ম্যালেরিয়া একটা পরজীবী, এটাকেও বইয়ের কোথাও সরাসরি আখ্যায়িত করে নাই অণুজীব হিসেবে। তারা শুধুমাত্র এটাকে পরজীবী হিসেবে আখ্যায়িত করে বসে আছে। কিন্তু আমাদের বইয়ের মধ্যে একটা সুন্দর লাইন আছে একদম বইয়ের শুরুতে, যেখানে ৩ টা জিনিসকে তারা অণুজীবের অন্তর্ভুক্ত করছে। সেই ৩ টা কি? ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা এবং অ্যাক্টিনোমাইসিটিস। এই হচ্ছে ৩ টা। এবং দেখো লিখছে কিছু অণুজীববিদগণ ভাইরাসকেও অণুজীব বলতে চান, বলেন নাই কিন্তু। চাইতে তো আমরা অনেক কিছুই পারি, কিন্তু যতক্ষণ না ডেফিনিট বলতে পারতেছি ততক্ষণ পর্যন্ত এটা অ্যান্সার হবে না। তার মানে আমাদের বই বিবেচনায় আপাতত আমরা আজীবনের জন্য, আজীবন না, টিল অ্যাডমিশন টেস্ট, কি মনে রাখবো যে অণুজীব কে বা সরি কে তো না, অণুজীব কারা যদি বলে ৩টা নাম মনে রাখতে হবে। সেই ৩টা কি? বিএমএ, ঠিক আছে? বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এই সংস্থাটার কাজ হচ্ছে ডাক্তারদের সকল অধিকার নিয়ে লড়াই করা। এরা হচ্ছে একদম জেনুইন অণুজীব। মানে এদেরকেও তুমি কখনো দেখবা না কোথাও। ঠিক আছে? আচ্ছা যাক, আমি বিএমএ দিয়ে কি বুঝাইছি? যে বি দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া, এম দিয়ে হচ্ছে মাইকোপ্লাজমা, এ দিয়ে হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস। তার মানে ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস এই ৩ টা হচ্ছে কি হিসেবে আপাতত আমাদের বইয়ে আমরা কি হিসেবে চিনব? অণুজীব হিসেবে চিনব। আমরা আপাতত আমাদের বইয়ে ভাইরাসকে অণুজীব হিসেবে আখ্যায়িত করব না, ম্যালেরিয়াকেও করব না। যদিও এই চ্যাপ্টারে আলোচনা করা হইছে, কিন্তু যদি কোনোদিন প্রশ্ন করে নিচের কোনটা অণুজীব, আমরা মাথায় রাখবো এই ৩ টার মধ্যে, আই মিন ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়ার মধ্যে কে হবে অ্যান্সার? ব্যাকটেরিয়া হবে অ্যান্সার। ঠিক আছে? কেন? কারণ আমার বই বলছে। ওকে? আচ্ছা। এবার আমরা যাই একটু, দেখো বইয়ের শুরুতেই কথা লেখা আছে। আমরা চ্যাপ্টার পড়ে অনেকে কিন্তু পড়ছে। কিন্তু এই একটা জায়গায় যে জিনিসটা লেখা আছে, এটা অনেকে কিন্তু কখনো পাত্তাও দেয় নাই। আচ্ছা, এবার এখানে ভাইরাস নিয়ে শুরুতে কিছু ভাইরাসের নাম লেখা আছে। তারপর ভাইরাস একটা ল্যাটিন শব্দ যার অর্থ কি বিষ। এখানে জাস্ট দাগানো অংশগুলো পড়লেই হবে। এখানে এই প্যারাটা দেখো, আমি যে সাইডে একটা দাগ দিলাম, এই প্যারার মধ্যে কিছু সুন্দর কথাবার্তা লেখা আছে। যে ভাইরাস কি দ্বারা গঠিত? প্রোটিন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এরা অকোষীয়। তারপরে কি বলছে? অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীব, ব্লা, 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 অনেক কিছুই লিখছে। এই প্যারাটা ইম্পোর্টেন্ট। আমি যেমন দাগ দিছি, তোমাদের সামনে যদি বই থাকে, তোমরা ওইখানে পাশে একটা দাগ দিয়ে রাইখো। এই জিনিসটা আমি তোমাকে একটু পরে একটা জায়গায় আছে যেটা সুন্দর মতো মুখস্থ করবই। তাহলে শুধু এখান থেকে আলাদা করে পড়ার দরকার নেই। যে জায়গা থেকে মনে রাখলে আমার এই অংশটা পুরোপুরি পড়া হয়ে যাবে, আমি সেই জায়গায় তোমার জিনিসটা পড়াই দিচ্ছি। সেইম কথা, এবার আসো একটা জিনিস। এইখানে একটা ঝামেলায় আমরা পড়বো। সেটা হচ্ছে কি, ২০১৫ সাল থেকে হচ্ছে তোমরা এখন যেই বইটা পড়ো, এই কারিকুলামটা আসছে। তার আগ পর্যন্ত বোটানি বই, জুলজি বই মানে আরো বেশি মোটা ছিল এবং আরো বেশি চ্যাপ্টার ছিল এবং তথ্যবহুল ছিল। আমি বলব না যে এটা কম তথ্য, এখানেও অনেক তথ্য আসছে, কিন্তু ওইটাও অন্য প্যাটার্নের বই ছিল। তো পরবর্তীতে তোমাদের বইটা তো এখন না ধীরে ধীরে মোটা হইছে। মাঝখানে ১৫ সালে কিন্তু খুবই পাতলা বই ছিল। ঠিক আছে? ২০০ পেজের নিচে ছিল তখন বইটা। তো তখন থেকে ব্যাক ইন ২০২৪, ঠিক আছে? এই যে ১৫ থেকে ২৪ এর মাঝখানে যতগুলা মেডিকেল ভর্তি পরীক্ষা হইছে, ওই ভর্তি পরীক্ষাগুলায় এই যে এখন কিছু আবিষ্কার নিয়ে সাল, বিজ্ঞানীর নাম, মতবাদ সংক্রান্ত কথাবার্তা বলা হইছে। যেখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। আসে নাই মানে আসে নাই। শুধু যে আমার অণুজীব থেকে তা না। টোটাল যত যেই জায়গায় তুমি পড়ো না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোথাওই সাল সংক্রান্ত বা মতবাদ সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় আসে নাই। কিন্তু প্রবলেম হইছে কি? এখন আমরা সবাই জানি যে আমাদের এই শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটা পরিবর্তন আসছে এবং তারা চাচ্ছে যে স্টুডেন্টদেরকে একটু ঘাম ঝরায়ে কষ্ট করেই তাদেরকে, যদিও পোলাপান আগেও কষ্ট করত, হয়তো প্রশ্ন একটু সহজ হইতো, বাট এখন প্রশ্ন কঠিন করতেছে, এটাই ঝামেলা আর কিছু না। কিন্তু ছেলেপেলেরা আগেও পরিশ্রম করছে, এখনো করে। এটা ফাও কথা যে পড়াশোনা করে না। কিন্তু প্রবলেম হয়ে গেছে তারা একটা used to যে হ্যাঁ, আগে একটু বেশি মাথা কম ঘামাইলেও অ্যান্সার দেওয়া যাইত। এখনের প্রশ্নগুলার জন্য মাথা বেশি ঘামানো লাগতেছে। তো এই সেই জায়গা, যেই জায়গাগুলো আসলে মাথা ঘামানোর মতো। তার মানে কি, এতদিন যখন আমি এই জায়গাটা পড়াইতাম তখন বলতাম কি যে মোটামুটি সিওর থাকো, আর যাই হোক ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে না।
কিন্তু এখন যেহেতু সবকিছুই চেঞ্জ হইছে, তার মানে এই একটা পার্টিকুলার পোরশনে আমরা রিস্ক নিব না। আমরা অবশ্যই এই জিনিসটা পড়ার চেষ্টা করব। এখন কথা হচ্ছে, পুরা বই যদি বিবেচনা করি, সাল, বিজ্ঞানীর নাম, মতবাদ, হিসাব করলে আছে হাজার। আমিও তো মানুষ, তাই না? তুমি তো আর রোবট না। আমি তো তোমার মাথায় যে জিনিসগুলাকে চিপ হিসেবে যদি দিয়ে দিতে পারতাম, তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হইতো না। তার মানে দেখা যাবে যে আসলে এই জিনিসগুলা ১ দিন, ২ দিন, ৩ দিনের জন্য পড়া সম্ভব। কিন্তু লং টার্ম এ খুব বেশি মনে রাখা ডিফিকাল্ট। তো এই ডিফিকাল্টিস টা কেন ডিফিকাল্ট তোমাকে আবার একটু দেখাই। দেখো এখানে তো কিছু দাগাইছি, তাই না? এখানে দেখো আরও আছে। এবার দেখো আমি একটা ছক তোমাদের প্রোভাইড করতেছি। এখানে টোটাল ৩ টা রাইটারের বইয়ে যাবতীয় বিজ্ঞানীর নাম, কত সালে এবং তাদের কি অবদান, কি করছে সব জিনিসগুলা এখানে দেওয়া আছে। এবং এখানে কিছু পার্টিকুলার জায়গা বোল্ড করা আছে। ওইটাই আমরা মেইনলি পড়ব। এখন তুমি বলতে পারো আচ্ছা পড়লাম, কিন্তু মনে তো আসলে থাকবে না। তাইলে এখন কি করা যায়? যেই কয়টা মনে রাখা যায় এবং যেভাবে মনে রাখা যায় সেই জিনিসটা যদি আমি দিয়ে দিই তোমাদের। এখানে দেওয়া আছে। যে যেমন ভাইরাস আবিষ্কারক আর এটাকে বোল্ড করছি। দেখো আইভানোভস্কির নামের সাথে মিলাই দিছি। এটা তুমি দেখলেই মনে রাখতে পারবা। তারপর দেখো ৩ জনের মতবাদ আছে। ওইটা কিভাবে মনে রাখছে? মায়ের আইফোন স্টপ হয়ে গেছে। মায়ের হচ্ছে বিজ্ঞানীর নাম মায়ার। দিয়ে মনে রাখবা রোগ। উনি হচ্ছে রোগ নিয়ে একটা মতবাদ দিছিল। কি মতবাদটা আমি তোমাকে পরে দেখাচ্ছি আবার। আইভানোভস্কি তার মতবাদের মধ্যে দেখবা ফিল্টার শব্দটা আছে। স্টপ শয়তায় সংযুক্ত দিয়ে স্ট্যানলি দিয়ে হচ্ছে পৃথক। তার মানে মতবাদটা এরকম ছিল যে পরীক্ষার প্রশ্নটা এইভাবে আসতে পারে। কোন বিজ্ঞানী সর্বপ্রথম ভাইরাসের দেহকে পৃথক করে কেলাসিত করেন? তাহলে আমার তো পুরা লাইনের দিকে ফোকাস করার দরকার নেই। আমার খালি মাথায় রাখতে হবে পৃথক শব্দটা কই আছে। তাহলে পৃথক যেহেতু আসছে, তুমি পৃথকের সাথে কার নাম আসতেছে? স্ট্যানলি। তাহলে মতবাদ স্ট্যানলি। প্রথম ভাইরাসকে ফিল্টার যোগ্য বা এই ধরনের একটা মতবাদ আছে। তাহলে ফিল্টার শব্দটা দেখলে আমার অ্যান্সারটা কি হবে? আইভানোভস্কি। এবং সালগুলাও দেখো কম থেকে বেশির দিকে গেছে। ৮৬, ৯২, ১৯৩৫ এবং এটার জন্য স্ট্যানলি নোবেল পুরস্কার পাইছে কত সালে? ১৯৪৬ সালে। তেমনি এবার আরেকটা দেখো ১ নম্বর ওয়ালপেপার। তাহলে ১ নম্বর দিয়ে হচ্ছে আমি সাল মনে রাখবা ১৯০১। ওয়ালপেপার, ওয়াল দিয়ে ওয়াল্টার, পেপারের দিয়ে পিতজ্বর মনে রাখতে হবে। তাহলে পিতজ্বর সংক্রান্ত কিছু একটা যদি বলে, কে আবিষ্কার করছে? ওয়াল্টার। কত সালে? ১ নাম্বার তার মানে ১৯০১ সালে। এবার নিচে কিছু আছে দেখো ভাষা আন্দোলনের মাস কি? ভাষা আন্দোলনের মাসটা তো ভাষা আন্দোলন হয়েছিল কত সালে? ১৯৫২ সালে। সেই ১৯৫২ সালে খুবই অনবদ্য একটা জিনিস আবিষ্কার হইছে যে আমি তোমাকে একটু আগে বলছিলাম, ভাইরাস জীব না জড়। এটা নিয়ে যেমন একটা কন্ট্রোভার্সি আছে। এই কারণে ভাইরাসকে কি বলা হয়? ভাইরাসকে ভাইরাসই বলা হয়। মানে ভাইরাস ইস আ ভাইরাস। এই একটা মতবাদ ওই সময় প্রদান করে। এছাড়া আর কি ভাইরাস কি দ্বারা গঠিত? প্রোটিন নিউক্লিক অ্যাসিডের দ্বারা সমন্বয়ে গঠিত। এই কথাটা কে বলছে? বিজ্ঞানী পিরিও এবং ব্যাগ ১৯৩৭ সালে। তেমনি সায়ানোফাজ কে আবিষ্কার করে? দেখো সায়ানোফাজ বা সায়ানোব্যাকটেরিয়া বিজ্ঞানীর নাম শেফারম্যান। বিজ্ঞানী গেল, কই গেল আমরা জানি না। সে হচ্ছে ১ম এইডস রোগের জীবাণু, এটা যে ভাইরাস দিয়ে হয় এই কথাটা সে আবিষ্কার করছে। ৮৯ সালে হেপাটাইটিস সি এবং রোটা ভাইরাসের জীবাণু আবিষ্কার করা হয়। পাশে আবার কিছু লিখে রাখছে দেখো হেপাটাইটিস সি কে আবার কি নামে ডাকা হয়? নীরব ঘাতক বা তুষের আগুন। কেন? আমরা যেদিন হেপাটাইটিস পড়াবো তোমাকে আমি নেক্সট ক্লাসটায়, সেদিন তুমি দেখবা এটাকে কেন নীরব ঘাতক বা তুষের আগুন বলা হয়। আর রোটা ভাইরাস দিয়ে হচ্ছে বাচ্চাদের ডায়রিয়া হয়। আমার তোমার যদি এখন কোনো ডায়রিয়া হয়, খোদা না করুক, সেটা হবে ব্যাকটেরিয়া জনিত এবং সেটা হচ্ছে ভিব্রিও কলেরি বা ব্যাসিলাস ডিসেন্টেরি এগুলা দিয়ে হবে। কিন্তু বাচ্চা অবস্থায় যে ডায়রিয়াগুলা হয় এগুলা সচরাচর হয়ে থাকে ভাইরাস দিয়ে এবং সেই ভাইরাসটা কোন ভাইরাস দিয়ে হয়ে থাকে? রোটা ভাইরাস দিয়ে হয়ে থাকে। তবে আমার হচ্ছে এই যে তোমাকে আমি ৩ টা স্লাইড দেখাইলাম। ৩ টা স্লাইডে অনেক বিজ্ঞানীর নাম, মতবাদ, অনেক অবদান, অনেক কিছুই আছে। যার মধ্যে আমি যে বোল্ড করা শব্দগুলো আছে তুমি সবই পড়বা। আর মনে রাখার খাতিরে কতটুকু মনে রাখতে হবে? এই যে এই ছকটার মধ্যে আমি যতটুকু তোমার মনে রাখা যায় যে দিয়ে দিছি, তুমি অতটুকুই মনে রাখতে পারো। এটা মাথায় রেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি প্রশ্ন আসে এখান থেকেই আসবে, আর নাইলে আসবে না। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা আসি যে ভাইরাসের আয়তন নিয়ে একটা কাহিনী আছে। তো ভাইরাস কি? অতি আণবিক কণিক, এগুলো কি আমি একটু পরে দেখাইতেছি। আমার এখানে দেখতে হবে যেটা, এখানে বলছে ভাইরাসের আয়তনের একটা পরিধি দিছে। কত গড় ব্যাস কত বলছে? ৮ থেকে ৩০০ ন্যানোমিটার। এবং তারা বলছে একটা ছোট ভাইরাস যার নাম কি? পোলিও, সাইজ দিছে ১২ ন্যানোমিটার। আর একটা বড় ভাইরাস সেটা কি? টোবাকো মোজাইক ভাইরাস বা তামাকের মোজাইক ভাইরাস, সাইজ দিছে ৩০০ ন্যানোমিটার। কিন্তু পরক্ষণেই আবার একটা লাইন লিখছে যে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগের ভাইরাস আরো ছোট বা সবচেয়ে ক্ষুদ্র। তার মানে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে সবচেয়ে ছোট বা ক্ষুদ্র ভাইরাস কোনটা, আমাদেরকে আগে অপশনে খুঁজতে হবে ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী শব্দটা আছে কিনা। খেয়াল করো, এই প্রশ্নটা পরীক্ষায় ২ বার আসছে। একবার আসছে সবচেয়ে ছোট বা ক্ষুদ্র ভাইরাস কোনটা, অপশনে ফুট অ্যান্ড মাউথ, পোলিও ২ টাই ছিল।
তো ২ টায় তো আমরা কখনোই অ্যান্সার দিব না। অলওয়েজ মাথায় রাখতে হবে সিঙ্গেল অ্যান্সার। তাইলে এই ২ টার মধ্যে যদি প্রশ্ন করছে সবচেয়ে ছোট বা ক্ষুদ্র কোনটা? তাহলে অ্যান্সার কি হবে? ফুট অ্যান্ড মাউথ। ঠিক ১ বছর গ্যাপ দিয়ে প্রশ্নটা আবার আসছে। কিন্তু ওইবার ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী শব্দটা ছিল না অপশনে। কিন্তু পোলিও ঠিকই ছিল। তো তখন কি ওটা ব্ল্যাংক রেখে আসবো? মোটেও না। তাহলে তখন আমাদের মাথায় রাখতে হবে যেহেতু ফুট অ্যান্ড মাউথ নাই, তাহলে নেক্সট ছোট ভাইরাস কোনটা ছিল এখানে? পোলিও। তাহলে সেই হিসেবে হচ্ছে কোয়েশ্চেনটা করা হইছে। তাহলে ওই বছরই এই প্রশ্নের অ্যান্সার কিন্তু ছিল পোলিও। তার মানে মাথায় রাখতে হবে ছোট ভাইরাস আমরা ২ টাই মাথায় রাখবো। একটা হচ্ছে সবচেয়ে ছোট বললে আগে ফুট অ্যান্ড মাউথ। ফুট অ্যান্ড মাউথ যদি আমরা অপশনে না পাই তখন আমরা কার কথা চিন্তা করব? পোলিও। আর বড় ভাইরাস টোবাকো মোজাইক বলছে কিন্তু বাকিগুলা দেখো কোনো সিঙ্গেল ভাইরাস বলে নাই। যে ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা বা গোলালুর মোজাইক ভাইরাস, গো বসন্তের ভাইরাস আরো বৃহৎ আকৃতি। তার মানে এখানে কোনো সিঙ্গেল ভাইরাসগুলার নাম আসতেছে না। অনেকগুলো আসতেছে তো। তাহলে বড় ভাইরাসগুলার নাম কষ্ট করে পড়ার দরকার নাই। তুমি খালি একটু ছোট ভাইরাসগুলার নাম মনে রাখো তাইলেই চলবে। যেমন এটা আলিম স্যারের বইয়ের দেওয়া। যে আলিম স্যার আবার ভাগ করে দিছে যে সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাস, সবচেয়ে ছোট উদ্ভিদ ভাইরাস, সবচেয়ে বড় প্রাণী ভাইরাস, সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস। ঠিক আছে? এগুলো জাস্ট আমরা নাম রিডিং পড়ে যাব। আ মনে হয় না আসবে কখনো। এবার আমরা ওই যে ভাইরাসের প্রকৃতি যে কথাটা বলছিলাম যে ভাইরাস ভাইরাসই, এটা পড়তে গেলে দেখো আসবে সে ভাইরাসের বৈশিষ্ট্য। খুবই ইম্পোর্টেন্ট ভালোমতো শুনতে হবে। যে ভাইরাসের বৈশিষ্ট্যটাকে আমাদের বইয়ে ২ টা হেডিং এ ভাগ করা হইছে। একটা হচ্ছে জড়, একটা জীবীয়। কেন? কারণ এটাই তো বললাম এখন পর্যন্ত তারা এই সিদ্ধান্তেই উপনীত হইতে পারে নাই যে ও কি জড় না জীবীয়। এই কারণের মধ্যে ২ টা দিয়েই বলছে যে এরা হচ্ছে ২ জনের মধ্যে একটা সেতু বন্ধনকারী সত্তা বা একে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারবো? ভাইরাস, ভাইরাসই কথাটা বলতে পারবো। তো আমি তোমাকে আগে ভাইরাসের কমন কিছু বৈশিষ্ট্য বলবো। তারপর আমি ডিফারেনশিয়েট করব যে কিভাবে তুমি জড় বৈশিষ্ট্য চিনবা আর কিভাবে জীবীয় বৈশিষ্ট্য চিনবা। তো ১ম এ আসি, যদিও ভাইরাসকে অণুজীব বলে নাই বইয়ে, কিন্তু এটা আমিও জানি, তুমিও জানো যে জীবনেও ভাইরাসকে আমরা খালি চোখে দেখতে পারবো না। খালি চোখ তো বাদই দিলাম। রেগুলার মাইক্রোস্কোপ দিয়েও দেখা সম্ভব না। কারণ ভাইরাসকে দেখতে হইলে আমাদের কোন মাইক্রোস্কোপ লাগবে? ইলেকট্রন বা আল্ট্রা মাইক্রোস্কোপ লাগবে। কেন? কারণ ভাইরাস শুধু আণুবীক্ষণিক না, ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। এখন আসি কেন তারা অতি আণুবীক্ষণিক? মনে রাখবা কারণ তারা অকোষীয়। অকোষীয় মানে কি? কোষ নাই। একটা কোষ বানাইতে গেলে কি লাগে? মনে করো এই হচ্ছে একটা কোষের আবরণ। মানে কি? সাইটোপ্লাজমিক মেমব্রেন। এর ভেতরে সবচেয়ে ইম্পোর্টেন্ট নিউক্লিয়াস। এর মধ্যে তরল পদার্থের নাম কি? সাইটোপ্লাজম। এর ভেতরে যে কোষীয় অঙ্গাণুগুলা আছে সেগুলা কি আছে? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কত কিছু আছে। তা আমরা বলেই দিলাম এ হচ্ছে অকোষীয়। তার মানে কোষ গঠনের জন্য যা, যা দরকার এর কোনো কিছু কি এর মধ্যে থাকবে? থাকবে না। তাহলে এই কথাগুলো দেখো তোমার বইয়ের ১ নাম্বার পয়েন্টে সুন্দর করে লিখছে যে ভাইরাস অতি আণুবীক্ষণিক। তারপরেই বলছে আবার কি? অকোষীয়। অকোষীয় হওয়ার কারণে এদের সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এই সবই কি? নাই। খেয়াল করো। তাহলে যেহেতু সে কোষই না, তাইলে কি তার কোষ বিভাজন সম্ভব? সম্ভব না। কোষ বিভাজন না হইলে বংশবৃদ্ধি সম্ভব? না। কিন্তু তাও তো আমরা দেখতেছি এই দুনিয়া ভর্তি ভাইরাস। তাই না? যেহেতু এর কোষ নাই তাহলে কোষ বিভাজন নাই। কোষ বিভাজন না হইলে বংশবৃদ্ধি নাই। তাইলে ভাইরাসের এই দুনিয়ার মধ্যে রাজ করার অবস্থাটা তৈরি হইল কিভাবে? এটা মনে রাখতে হবে যে খুবই ইম্পোর্টেন্ট লাইন যে ভাইরাসে আমরা কখনোই বংশবৃদ্ধি শব্দের উচ্চারণ করব না। আমরা সবসময় বলবো ভাইরাসে কি বৃদ্ধি হয়? সংখ্যা বৃদ্ধি হয়। ভাইরাসে কি বৃদ্ধি হয়? সংখ্যা বৃদ্ধি হয়। অ্যান্ড এটা একটা ইম্পোর্টেন্ট নোট মনে রাখতে হবে। ভাইরাসের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? অ্যান্ড সবাই দেখবে কি যে এই বইয়ে তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বলে ব্রেকেটে লিখছে মাল্টিপ্লিকেশন করতে পারে। তাইলে মনে হয় ভাইরাসের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে মাল্টিপ্লিকেশন বলে। খেয়াল করো আমি শুরুতেই বলছি অ্যাডমিশন টেস্টে কোনো প্রকার লাইন বানানোর সুযোগ নাই। প্রশ্নকর্তা যখন প্রশ্ন করেন তিনি যেমন হুবহু বইয়ের লাইন দেখে তোলেন, সুতরাং সেও কিন্তু তোমার জন্য এমন কোনো লাইন তুলবে না যেটা বইয়ে নাই। দেখো হাসান স্যারের বইয়ে কোথাও কি বলছে যে সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে মাল্টিপ্লিকেশন বলে? বলেন নাই। কিন্তু আজিবুর স্যার নামে যে রাইটার আছে একজন অক্ষরপত্র প্রকাশনের বই, উনার বইয়ে খুব সুন্দর করে লেখা আছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে রেপ্লিকেশন বলে। তাহলে যদি পরীক্ষায় কোনোদিন প্রশ্ন করে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি? রেপ্লিকেশন। ভাইরাসের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? আমরা অ্যান্সার কি দিব? রেপ্লিকেশন। এটা যেন মনে থাকে। আচ্ছা, এবার আসি আমরা প্রকৃতিতে অসংখ্য ভাইরাস মুক্ত অবস্থায় আছে। আমরা কি কারো অস্তিত্ব টের পাইতেছি? না।
কিন্তু এই ভাইরাসটা যখন আমাদের দেহে প্রবেশ করে, রোগ তৈরি করে, তখন কিন্তু আমরা ঠিকই তার অস্তিত্ব টের পাই। তার মানে কি দাঁড়াইলো? একটা ভাইরাস প্রকৃতিতে রাসায়নিকভাবে সক্রিয় না নিষ্ক্রিয়? নিষ্ক্রিয়। দেখো কথাটা লেখা আছে। ভাইরাস জীবকোষের বাইরে নিষ্ক্রিয় রাসায়নিক কণার মতো। কিন্তু যখনই সে সজীব কোষের অভ্যন্তরে প্রকাশ করলো, ঠিকই কি তার অস্তিত্ব প্রকাশ পাইল না? তার মানে কি না একটা ভাইরাসকে নিজের অস্তিত্ব প্রকাশের জন্য অবশ্যই অন্য কোনো সজীব কোষের উপর নির্ভর করা লাগতেছে। যখন কাউকে নিজের অস্তিত্ব প্রকাশের জন্য অন্য কিছুর উপর নির্ভর করতে হয়, তখন তাদেরকে আমরা বলি পরজীবী। আর এখানে যেহেতু অবশ্যই নির্ভর করে, কারণ এটা ছাড়া তার পক্ষে কখনোই নিজের অস্তিত্ব প্রকাশ করা সম্ভব না। এই কারণে তাদেরকে কোন ধরনের পরজীবী বলে? বাধ্যতামূলক বা আবশ্যিক পরজীবী বলে। তাহলে মাথায় রাখতে হবে ভাইরাস কোন ধরনের পরজীবী? বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, এই দেখো এখানে লেখা আছে ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। এখন ৫ নম্বর পয়েন্টটা পড়ি। আমরা খুবই সুন্দর একটা পয়েন্ট এখানে যে ভাইরাসের দেহে কি ঘটতে দেখা যায়? পরিব্যক্তি বা মিউটেশন। ভাইরাসের দেহে কি ঘটতে দেখা যায়? পরিব্যক্তি বা মিউটেশন। পরিব্যক্তি বা মিউটেশন জিনিসটা কি? জেনেটিক কোড পরিবর্তন হয়ে যাওয়া বা পরিবর্তন করা এই জিনিসটাই হচ্ছে মিউটেশন। যেমন ভাইরাসের দেহে ডিএনএও থাকে অথবা আরএনএ থাকে। যেকোনো একটা। ২ টা তো একসাথে থাকে না, যেকোনো একটা থাকে। এদের যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা পরিবর্তন হয়ে যাওয়াই হচ্ছে মিউটেশন। তুমি বলতে পারো মানুষেরও তো মিউটেশন হয়, গরু ছাগলেরও মিউটেশন হয়। তাহলে ভাইরাসের মিউটেশন আর এই মানুষেরটার মধ্যে পার্থক্য কই? পার্থক্যটা হচ্ছে আমি তুমি কখনোই নিজের ইচ্ছামতো আমাদের নিজেদের জেনেটিক কোড ডিএনএ বা আরএনএ সিকোয়েন্স পরিবর্তন করতে পারবো না। কিন্তু একটা ভাইরাসের যখন মন চাইছে যেভাবে খুশি সে তার জেনেটিক কোড পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই কারণেই আমরা একই ভাইরাসের কয়দিন পর পর কি দেখতে পাই? ভিন্ন ভিন্ন প্রকরণ দেখতে পাই। যার বাস্তব উদাহরণকে এই যে কোভিড-19। এই কোভিড-19 যখন আমাদের এই পুরা দুনিয়ার মধ্যে আসলো তখন একরকম ছিল। হুট করে দেখা গেল কি খুব শক্তিশালী হয়ে গেল। অনেক মানুষ মারা গেল। ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা নাম হইল। তাইলে কি দেখো ভাইরাসটা তো করোনাই ছিল। তাই না? খালি ওর ভেতরে একটু মিউটেশন হয়ে ও খুব শক্তিশালী হয়ে গেল। এই কারণে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওর এই মিউটেশনের কারণে হইছে। তেমনি কয়দিন পরে এই একই ভাইরাস আবার কি অনেক দুর্বল হয়ে পড়ল না? এর তো কোনো অস্তিত্ব এখন নাই। তার মানে ভাইরাস তো করোনাই ছিল। কিন্তু কি হলো? তার জেনেটিক কোডের মধ্যে আবার একটা মিউটেশন হইলো। কিছু একটা জিনিস হয়তো হারায় গেছে। এই কারণে সে কি তার শক্তি হারায় ফেলছে। তার মানে মাথায় রাখতে হবে ভাইরাসের দেহে কি ঘটে? পরিব্যক্তি বা মিউটেশন ঘটে। যার কারণে আমরা একই ভাইরাসের কয়দিন পর পর কি দেখতে পাই? ভিন্ন ভিন্ন প্রকরণ দেখতে পাই বা ভ্যারিয়েন্ট দেখতে পাই। তো এই যে আমরা ভ্যারিয়েন্ট দেখতে পাই, এই যে তার কি হইতেছে? জেনেটিক কোড গুলার পরিবর্তন হচ্ছে না? এই জিনিসটাকে আমরা বলতে পারি না ইংরেজিতে যে এর জিনগত পুনর্বিন্যাস ঘটে? দেখো এখানে বলছে যে জেনেটিক রিকম্বিনেশন বা জিনগত পুনর্বিন্যাস ঘটে। এবং এই যে কোভিড ভাইরাস হঠাৎ করে কি হইলো? দুর্বল হয়ে পড়ল। তার মানে কি তার ভেতরে সকল বৈশিষ্ট্য আগের মতো আছে না কিছু বৈশিষ্ট্য বাদ হয়ে গেছে? অবশ্যই সে কিছু বৈশিষ্ট্য হারাইছে বা বাদ হয়ে গেছে। আমরা যেমন আমাদের মোবাইলের স্পেস ক্লিয়ার করার চেষ্টা করি বা ফাঁকা করার চেষ্টা করি, আমরা কি করি? জিনিসপত্র ডিলিট করি না? তো ডিলিট করলে কি জিনিসটা ফাঁকা হয়ে যায়? ঠিক তেমনি ভাইরাসের মধ্যেও মিউটেশনের একটা ধাপ হচ্ছে ডিলিশন হওয়া। যখন ভাইরাসের মধ্যে কোনো কিছু ডিলিট হয়ে যায়, তখন তার স্বাভাবিক অর্থে কার্যকারী ক্ষমতা বা সংক্রমণ ক্ষমতা কি হবে? হ্রাস পাবে। যেমন এই কথাগুলো সব এখানে লেখা আছে। দেখো যে জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। নোভেল করোনা ভাইরাসের জিনোমে ডিলিশন ঘটতে দেখা যাচ্ছে। যার কারণে সংক্রমণ ক্ষমতাটা কি হইছে? হ্রাস পাইছে। তা আমি যদি আবার একটু সামারি করি, আমরা কি পড়লাম? একদম শুরুতে পড়লাম ভাইরাস হচ্ছে কি? অতিয়ানুবীক্ষণিক। তারপরে কি বললাম? অকোষীয়। অকোষীয় হওয়ার কারণে এই জিনিসগুলা নাই। তারপরে যেহেতু অকোষীয় তাহলে কি নাই? কোষ বিভাজন নাই। কি বৃদ্ধি নাই? বংশবৃদ্ধি নাই। কি বৃদ্ধি আছে? সংখ্যা বৃদ্ধি আছে। প্রক্রিয়ার নাম কি? রেপ্লিকেশন। তারপরে বললাম প্রকৃতিতে অসংখ্য ভাইরাস মুক্ত অবস্থায় আছে কিন্তু অস্তিত্ব প্রকাশ করতে পারতেছে না। তার মানে প্রকৃতিতে হচ্ছে নিষ্ক্রিয়। যখনই তারা সজীব দেহের অভ্যন্তরে প্রবেশ করে, রোগ তৈরি করে, তখন তারা তাহলে কি হলো? সক্রিয় হইলো। এই কারণে এরা কোন ধরনের পরজীবী বললাম আমরা? বাধ্যতামূলক পরজীবী বললাম। তারপরে আমরা বললাম ভাইরাসের দেহে কি ঘটতে দেখা যায়? ভাইরাসের দেহে পরিব্যক্তি বা মিউটেশন ঘটতে দেখা যায়। মানে কি পরিবর্তন করে সে? তার জিনগত পুনর্বিন্যাস বা জেনেটিক কোডের পরিবর্তন করে। এই কারণে একই ভাইরাসের কয়দিন পর পর আমরা কি ভিন্ন ভিন্ন কি দেখতে পাই? ভ্যারিয়েন্ট বা প্রকরণ দেখতে পাই। বাস্তব উদাহরণকে নোভেল করোনা ভাইরাস। নোভেল করোনা ভাইরাসের শক্তি কেন কমে গেছে? কারণ এর মধ্যে মিউটেশনের কি ঘটছে? ডিলিশন ঘটতে দেখা গেছে। তো দেখো আমি কিন্তু তোমাকে মোর অর লেস পুরা ভাইরাসের বৈশিষ্ট্য জড়জীবীও ইনক্লুডিং পড়াই দিলাম। এখন তুমি আসো, কিভাবে তুমি পরীক্ষার হলে এমসিকিউ থেকে চিনবা যে এটা কি জড় বৈশিষ্ট্য না জীবীয় বৈশিষ্ট্য? এটা খুবই সিম্পল। দেখো,
তুমি জড় বৈশিষ্ট্যটাকে ফোকাসে রাখবা এবং মনে রাখবা জড় বৈশিষ্ট্য নিয়ে যাই বলবে সেটাই হচ্ছে কোন ধরনের হবে, না বা নেগেটিভ হবে। জড় বৈশিষ্ট্য নিয়ে আমাদের যাই বলবে সেটা কি ধরনের হবে, না বা নেগেটিভ হবে। কেমন? অকোষীয় মানে কোষ নাই, এই জিনিস নাই, বিপাকীয় এনজাইম নাই, খাদ্য গ্রহণ করে না, পুষ্টিক্রিয়া নাই, প্রজননক্ষম নয়, ফিল্টারযোগ্য নয়, ৫ নম্বর পয়েন্টটা বাদ রাখতেছি। ৬ নাম্বার নিষ্ক্রিয় মানে কি, সক্রিয় নয়, সাড়া দেয় না, মাত্র মানে কম। তারপরে দেখো এই অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো প্রকার প্রতিক্রিয়া কি সৃষ্টি করতে পারে, পারে না। তার মানে সব নাবোধক কথাগুলো কই আছে, জড় বৈশিষ্ট্যে। একটা পয়েন্ট বাদে, কোনটা? ৫ নম্বর পয়েন্ট। তার মানে আমরা জড় বৈশিষ্ট্যের জন্য খালি কি মনে রাখবো, না, আর না এর সাথে ৫ নম্বর পয়েন্টটা মুখস্থ রাখবো। ৫ নম্বর পয়েন্টটা মনে রাখার জন্য আমরা কি লিখবো দেখো, ৫ নম্বর পয়েন্টটা মনে রাখার জন্য আমরা লিখে রাখবো ভাইরাসের কত শত ব্যাপার। ভাইরাসের কত শত ব্যাপার কি হইতেছে দেখো, ক দিয়ে হচ্ছে এটাকে কেলাসিত করা যায়, এটাকে কি করা যায়, কেলাসিত করা যায়। ত দিয়ে এর তলানীকরণ করা যায়। স দিয়ে দুইটা, এটা হচ্ছে সাসপেনশন তৈরি করা যায় এবং এর সেন্ট্রিফিউজ করা যায়। আর ব্যাপার দিয়ে মনে রাখবা এর ব্যাপন করা যায়। তাহলে আমরা জড় বৈশিষ্ট্যের জন্য মাথায় রাখবো যাই বলবে তার সব কি, না। ঠিক আছে। আর ৫ নম্বর পয়েন্টটা কি দিয়ে মনে রাখবো, ভাইরাসের কত শত ব্যাপার। ক দিয়ে কেলাসিত, ত দিয়ে তলানি, স দিয়ে সেন্ট্রিফিউজ, স দিয়ে সাসপেনশন, আর ব্যাপার দিয়ে কি করা যায়, ব্যাপন করা যায়। বাস এই হচ্ছে আমাদের ভাইরাসের বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এটা তোমাদের হচ্ছে 2 মার্কের যে কোশ্চেনগুলো আসে, যে তোমাকে প্রশ্ন করতে পারে এটাকে কেন অকোষীয় বলা হয়, বলতে পারবা। তোমাকে প্রশ্ন করতে পারে এরা জীব না জড়, না ভাইরাস ইজ এ ভাইরাস কেন বলা হয়েছে, তখনও তুমি এই দুইটা মানে জড় এবং জীবীয় বৈশিষ্ট্যের তুলনামূলক কিছু কথাবার্তা লিখে এই প্রশ্নে তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা আবার একটা প্রশ্নে, যে ভাইরাসে কোনটা থাকে, অ্যান্সার অলরেডি দিয়ে দিচ্ছি আমরা। সেটা হচ্ছে কি, ভাইরাসে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। তাহলে কি দেখো এই তিনটাই তো একটা কোষ তৈরি হওয়ার জন্য দরকার। এখন সে তো অকোষীয়, আমরা আগেই বলে দিছি। তার মানে কি কোষের যেই উপাদানগুলা এগুলোর কোনোটাই কি এর মধ্যে থাকবে না। তাহলে থাকবে এটাকে নিউক্লিক অ্যাসিড। এবার আমি ভাইরাসের গঠন পড়াবো। এটাও তোমার থিওরি এবং এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ভালোমতো খেয়াল করবা। আমাদের বইয়ে ভাইরাসের গঠনটাকে ২টা হেডিং এ ব্যাখ্যা করা হইছে। একবার ভৌত গঠন, তো একবার রাসায়নিক গঠন। যেভাবেই বলুক না কেন, মোদ্দা কথা হচ্ছে ২ জনের ক্ষেত্রেই সেইম। তাহলে আমরা ভৌত গঠনটার দিকে ফোকাস না করে আমরা রাসায়নিক গঠনটার দিকে ফোকাস রাখবো, তাইলেই চলবে। কারণ একই কথা ২ বার পড়ার দরকার নাই। মনে করি আমরা এটা হচ্ছে একটা ভাইরাস। তো আমরা আগেই বলছি একটা ভাইরাসের আইডিয়ালি একটা ভাইরাস ২টা জিনিস নিয়ে গঠিত। সেটা হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। তো মনে করো এইটা হচ্ছে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু। এটা কি ভাইরাসের কেন্দ্রীয় বস্তু বা মজ্জা বা কোর, যেটা ভেতরের দিকে থাকতেছে। এই কেন্দ্রীয় বস্তুটা কি দ্বারা নির্মিত? এই জিনিসটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা নির্মিত। কি দ্বারা নির্মিত? নিউক্লিক অ্যাসিড দ্বারা নির্মিত। আর তোমাকে প্রশ্ন করতে পারে নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? নিউক্লিক অ্যাসিড ২ প্রকার। কি কি? একটা হচ্ছে ডিএনএ, তো আরেকটা হচ্ছে আরএনএ। সাধারণত প্রাণী এবং উদ্ভিদে একই সাথে একই কোষে ডিএনএও থাকে, আরএনএও থাকে। কিন্তু সব সময় মনে রাখতে হবে ভাইরাসে কখনোই ২টা একসাথে থাকবে না। থাকলে হয় ডিএনএ না হয় আরএনএ। ঠিক আছে? ভাইরাসে কখনোই কি ডিএনএ আরএনএ একসাথে থাকতে পারবে না। এবং মানা হয় সাধারণত ডিএনএ ভাইরাসগুলো প্রাণীদেহে রোগ তৈরির জন্য দায়ী এবং আরএনএ ভাইরাসগুলো উদ্ভিদদেহে রোগ তৈরির জন্য দায়ী। ঠিক আছে? এটা হচ্ছে সাধারণত, এক্সেপশন তো থাকতেই পারে। বাট সাধারণত এইটাই। এবং এটা মানা হয় ডিএনএ ভাইরাস মানেই তারা নরমালি হচ্ছে দ্বিসূত্রক এবং আরএনএ ভাইরাস মানেই তারা নরমালি হচ্ছে একসূত্রক। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় বস্তু বা নিউক্লিক অ্যাসিড নিয়ে জানার মতো পয়েন্ট, ২ পয়েন্টের মধ্যে এই কয়টা কথাই লেখা আছে। আচ্ছা, এখন আসি আমরা যেটা, সেটা হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিডের বাইরের যে আবরণটা, এই আবরণটা হচ্ছে প্রোটিন দ্বারা নির্মিত। এটা কি দ্বারা নির্মিত? প্রোটিন দ্বারা নির্মিত। এবং প্রোটিন দ্বারা নির্মিত এই আবরণটাকে বলা হয় ক্যাপসিড। কি নামে ডাকা হয়? ক্যাপসিড নামে ডাকা হয়।
ক্যাপসিডের প্রত্যেকটা একক বা ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের প্রত্যেকটা একক বা ইউনিটকে কি বলা হচ্ছে? ক্যাপসোমিয়ার বলা হচ্ছে। এখন এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আসবে। এটা হচ্ছে তোমরা আরো যখন জুলজি খুব বেশি পড়বা, চ্যাপ্টারের ভিতরের দিকে যাবা, দেখবা প্রতিরক্ষা নামে, মানবদেহের প্রতিরক্ষা নামে একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারে তোমরা আরো সুন্দর করে পড়বা। সেটা হচ্ছে আমাদের দেহের টোটাল রোগ প্রতিরোধ ব্যবস্থা জিনিসটাই হচ্ছে ২ টা জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে অ্যান্টিজেন, তো একটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন হচ্ছে কি? যেই জিনিসটা আমাদের দেহের জন্য ফরেন। ফরেন বলতে সেটা তোমার নিজের এমন অনেক কিছু যেটা তোমার দেহ আগে দেখে নাই বা বাহির থেকে তুমি কোনো একটা কিছু নিচ্ছ বা কোনো একটা জীবাণু তোমার শরীরে ঢুকছে। এই প্রত্যেকটা জিনিসই কি তোমার জন্য অপরিচিত বা ফরেন বডি। এইটাকে আমাদের দেহ কি হিসেবে কাউন্ট করে? অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করে। এবং এর বিরুদ্ধে প্রতিক্রিয়া বাবদ আমাদের দেহ কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রস রিঅ্যাকশন করে ওই জীবাণু মারবে বা নিজে মরে যাবে। এটাই তো হচ্ছে আমাদের মেইন প্রতিরক্ষা ব্যবস্থার মোটো। এখন তুমি অ্যান্টিজেন বলো, অ্যান্টিবডি বলো, এরা দুইজনই রাসায়নিকভাবে কি দ্বারা নির্মিত? প্রোটিন দ্বারা নির্মিত। কি দ্বারা নির্মিত? প্রোটিন দ্বারা নির্মিত। তার মানে তোমার দেহে একটা জীবাণু ঢুকছে, ওই জীবাণুটাও প্রোটিন। আবার জীবাণুর বিরুদ্ধে তুমি যে অ্যান্টিবডি তৈরি করছো সেটাও কি? প্রোটিন। এখন পরীক্ষায় প্রশ্ন করে যে একটা ভাইরাস তোমার দেহে ঢুকলো, ঢোকার পরে তোমার সর্দি হইলো, হাঁচি হইলো, কাশি হইলো, মানে কি তোমার দেহে ওই ভাইরাস ঢোকার পরে হয়তো প্রতিক্রিয়া বাবদ তোমার দেহ কিছু একটা তৈরি করছে, তারপরে ওই ভাইরাসের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রস রিঅ্যাকশন হয়ে এই রেসপন্সগুলো আসছে। তার মানে কি তোমার দেহ ওই ভাইরাসের কোনো একটা অংশকে কি হিসেবে কাউন্ট করছে? অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করছে। তো এটাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন যে ভাইরাসের দেহের কোন অংশটাকে আমাদের দেহ অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করবে? এটা কি কেন্দ্রীয় বস্তু নাকি ক্যাপসিড? এর অ্যান্সারটা দাও। যে আমাদের দেহ ভাইরাসের কোন অংশটাকে অ্যান্টিজেন হিসেবে রিকগনাইজ করবে? সেটা কি ক্যাপসিড নাকি সেটা কেন্দ্রীয় বস্তু? তাড়াতাড়ি। একজন অ্যান্সার দিছে, আরেকজন অ্যান্সার দিছে। যাক, এখানে আমরা আবার জাতি আজ ২ দলে বিভক্ত হয়ে গেছে। ২ জন সেম অ্যান্সার দিতে পারে নাই। ভিন্ন অ্যান্সার দিছে। তবে হ্যাঁ, একজনের অ্যান্সার কারেক্ট, সেটা হচ্ছে ক্যাপসিড। কেন আমি তো তোমাকে মাত্রই বললাম জিনিসটা। সেটা হচ্ছে আমাদের টোটাল প্রতিরক্ষা ব্যবস্থা কোন রাসায়নিক উপাদান দিয়ে গঠিত? প্রোটিন দিয়ে গঠিত। আর একটা ভাইরাসের দেহের গঠনের কোন অংশটা পিওরলি প্রোটিন দিয়ে গঠিত? সেটা তো এই প্রোটিন নির্মিত অংশের নাম কি? ক্যাপসিড। তাহলে যদি কোনোদিন পরীক্ষায় প্রশ্ন করে একটা ভাইরাসের দেহের গঠনের কোন অংশটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, আমরা কি বলবো? ক্যাপসিড। এই আইডিয়াটা মাথায় রাখতে হবে। কেন? কারণ আমরা আজকে একটা জিনিস পড়বো, তখন আমি কিন্তু আবার এই প্রশ্নটা তোমাদেরকে ছুড়ে দিব। তখন কিন্তু তোমাদেরকে এটা টেকনিক্যালি অ্যান্সার দিতে হবে। ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে যে একটা ভাইরাস আমাদের দেহের ঢুকলে তার কোন অংশটাকে আমাদের দেহ রিকগনাইজ করে তার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করবে? সেটা হচ্ছে কি? প্রোটিন নির্মিত যে অংশটা। প্রোটিন নির্মিত অংশটার নাম কি? সেটা হচ্ছে ক্যাপসিড। তাহলে ক্যাপসিডটা কোন স্বভাবের? অ্যান্টিজেনিক স্বভাবের। এটা যেন মনে থাকে। আচ্ছা, এখন এইটা হচ্ছে একটা আদর্শ ভাইরাস। এই পর্যন্ত হচ্ছে আদর্শ ভাইরাসের উপাদান। বাট এখন যেগুলা বলবো এটা কিন্তু দুনিয়ার সকল ভাইরাসের জন্য প্রযোজ্য না। এটা হাতে গোনা কিছু ভাইরাসের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে কি? দেখা গেছে প্রোটিন নির্মিত যে আবরণ ক্যাপসিড, এর বাইরে আজকাল আরো একটা লেয়ারের জিনিসপত্র তৈরি করতেছে। এই জিনিসটার নাম হচ্ছে এনভেলপ। এটার নাম কি? এনভেলপ। আর খাঁটি বাংলায় এটাকে বলা হয় বহিস্থ আবরণ। ঠিক আছে? বহিস্থ আবরণ।
এই এনভেলপের রাসায়নিক উপাদান কি? লিপিড প্লাস প্রোটিন, বা একসাথে তুমি বলতে পারো লিপোপ্রোটিন। এই কারণে এনভেলপ যুক্ত ভাইরাসগুলার আরেক নাম হচ্ছে লিপোভাইরাস। এখন পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সে হচ্ছে ক্যাপসিডের প্রত্যেকটা একক বা ইউনিটের নাম যদি হয় ক্যাপসোমিয়ার, পরীক্ষায় প্রশ্ন করে লিপোপ্রোটিন যুক্ত ভাইরাসের স্তর বা এককের নাম কি? এবং তোমাকে ভুল করানোর জন্য ১ নাম্বার অপশনে দেওয়া থাকবে লিপোমিয়ার, এবং তুমিও তাড়াহুড়ায় খুশির চোটে দাগায় আসবা লিপোমিয়ার, এবং দাগানোর ৫ সেকেন্ড পরেই মনে পড়বে, হা ভুল তো করে ফেললাম। তাহলে একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি আবেগঘনিত হওয়া যাবে না। নামের সাথে মিললে যে অ্যান্সার করব তা না, খেয়াল রাখতে হবে লিপোপ্রোটিন যুক্ত ভাইরাসের স্তর বা এককের নাম কিন্তু লিপোমিয়ার না, অ্যান্সারটা হচ্ছে পেপ্লোমিয়ার। অ্যান্সারটা কি? পেপ্লোমিয়ার, এবং এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে? এটার জন্য মনে থাকবে। দেখা দেব বইয়ের মধ্যে কোথায় আছে, কিন্তু এটাকে তোমাদের মাথায় রাখতে হবে। এবার আমি দেখো শুরুতেই বলছিলাম এটা কিন্তু দুনিয়ার সকল ভাইরাসের জন্য প্রযোজ্য না, হাতে গোনা অল্প কয়টা ভাইরাসের জন্য প্রযোজ্য। তাহলে এই এনভেলপ যুক্ত ভাইরাস বা বহিস্থাবরণ যুক্ত ভাইরাস বা লিপোপ্রোটিন যুক্ত ভাইরাস, এই ভাইরাসের উদাহরণ কোনগুলা? এর উদাহরণগুলো মনে রাখার জন্য আমরা মাথায় রাখবো হাই করোনা, মানে করোনা যে ভাইরাসটা, এই করোনা ভাইরাসটাকে আমরা একটু কুশলাদি বিনিময় করতেছি। দেখো এখানে 4টা ভাইরাসের নাম আছে। এইচ দিয়ে হারপিস, তো এইচ দিয়ে এইচআইভি, আই দিয়ে ইনফ্লুয়েঞ্জা, অ্যান্ড করোনা তো করোনাই, ঠিক আছে? তাহলে হারপিস, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, করোনা, এইগুলা হচ্ছে কোন ধরনের ভাইরাসের উদাহরণ? বহিস্থ আবরণযুক্ত বা এনভেলপ যুক্ত বা লিপোপ্রোটিন যুক্ত ভাইরাসের উদাহরণ। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই গেল হচ্ছে একটা ভাইরাসের গঠনের মেইন কথাগুলা শেষ। তাহলে কি কি উপাদান পাইলা? ১ নম্বরে পাইছি হচ্ছে আমরা কেন্দ্রীয় বস্তু, ঠিক আছে, যেটা আসলে মেইন থিমকে নিউক্লিক অ্যাসিড। এরপরে আমরা পড়লাম কি? ক্যাপসিড। এটা কি দ্বারা গঠিত? প্রোটিন। আর ৩ নম্বরে আমরা পাইলাম কাকে? এনভেলপ বা বহিস্থ আবরণ। এই হচ্ছে একটা ভাইরাসের গঠনের ভৌত বলক, রাসায়নিক গঠন বলক, এই ৩টা পয়েন্ট কমন। আমাদের বইয়ে রাসায়নিক গঠনে ৪ নম্বরে আরেকটা পয়েন্টের নাম বলছে, সেটা কি বলছে? এনজাইম। তোমার মনে আছে কিনা জানি না, আমরা একটু আগে জড় বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ছিলাম ভাইরাসের দেহে কোনো প্রকার বিপাকীয় এনজাইম আছে কি নাই? অ্যান্সার হচ্ছে নাই। তো তুমিও মনে রাখবা, আইডিয়ালি ভাইরাসের দেহে কি থাকবে না? এনজাইম থাকবে না। সরি। আইডিয়ালি ভাইরাসের দেহে কি থাকবে না? এনজাইম থাকবে না। এটাই হচ্ছে সার্বজনীন সত্য কথা। কেন? একবার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, নিচের কোন উক্তিটি ব্যাকটেরিয়ার জন্য সত্য? ১ নম্বর অপশনেই ছিল দেহে এনজাইম উপস্থিত। তুমি বলতে পারো আপনি পড়াইলেন ভাইরাসে এনজাইম থাকে না, তাহলে এটা আবার ব্যাকটেরিয়ার সাথে মিলাইতেছেন কিভাবে? তুমি দেখো এই চ্যাপ্টারে আমরা আসলে ভাইরাসকে মেইনলি কম্পারিজনই করতেছি কার সাথে? ব্যাকটেরিয়ার সাথে। পরে আরেকদিন কোন একটা চ্যাপ্টারে দেখবা শৈবালের সাথে কাকে কম্পেয়ার করতেছ? ছত্রাক। ব্রায়োফাইটার সাথে টেরিডোফাইটা, নগ্নবীজির সাথে আবৃতবীজি। মানে চ্যাপ্টারগুলো বানানোই হইছে এইভাবে। ভাইরাসকে সাথে যদি শৈবালকে কম্পেয়ার করতা, তাহলে চ্যাপ্টারের নাম হইতো ভাইরাস ও শৈবাল। তাহলে যেহেতু ভাইরাসের সাথে ব্যাকটেরিয়াকেই কম্প্যারিজন করা হয়, তার মানে যেহেতু এনজাইম নরমালি ভাইরাসে থাকে না, তাহলে অবশ্যই সেটা নরমালি কার দেহে থাকবে? ব্যাকটেরিয়ার দেহে থাকবে। তবে তুমি যদি খালি ভাইরাসটা ভালোমতো পড়ে যাও, তাও কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন আসলে ওই জিনিসটা না পড়া থাকলেও অ্যান্সার করা সম্ভব। আচ্ছা, এখন আসি, সব ভাইরাসের যে এনজাইম থাকবে না তা না, আইডিয়ালি সবগুলোর মধ্যে থাকবে না, ৩টা এক্সেপশন আছে। ঠিক আছে? ৩টা এক্সেপশন আছে। ৩টা এক্সেপশন কি, কি আমাদের এখানে আছে? দেখো বইয়ে, একটা হচ্ছে টিটোফাজ। টিটোফাজের দেহে যে এনজাইমটা থাকে সেই এনজাইমটার নাম হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম। তারপরে দেখো আসতেছে এইচআইভি। এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আমার একটু বাংলা লিখতে ঝামেলা হচ্ছে দেখে আমি একটু ইংলিশে লিখে দিলাম। আরেকটা আছে দেখো,
ইনফ্লুয়েঞ্জা, ওটার নাম হচ্ছে নিউরামিনিডেস। ওটার নাম কি? নিউরামিনিডেস। তার মানে আমরা একটু জাস্ট মাথায় রাখবো, নরমালি ভাইরাসের দেহে এনজাইম থাকবে না, কিন্তু এক্সেপশন হচ্ছে ৩টা: টিটোফাজ, এইচআইভি এবং ইনফ্লুয়েঞ্জা। এর মধ্যে টিটোফাজ এবং এইচআইভির যে এনজাইম দুইটা, এই দুইটার নাম কিন্তু আমাদের আবার ব্যবহার হবে। একটু পরে আমরা পড়ার সময় আবার ব্যবহার করব। কিন্তু এই ইনফ্লুয়েঞ্জাটা হয়তো আমাদের আর ব্যবহার হবে না, বাট টিটোফাজ এবং এইচআইভি কিন্তু আবার ব্যবহার হবে। তাহলে এই হচ্ছে একটা ভাইরাসের ইন টোটাল গঠনের কথাবার্তা শেষ। এবার আমি তোমাকে বইয়ের মধ্যে থেকে দেখাই দিই জিনিসগুলা। এই দেখো ভাইরাসের ভৌত গঠন, কেন্দ্রীয় বস্তু কি দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিড। দেখো লিখে দিছে ডিএনএ আরএনএ সাধারণত একসাথে অবস্থান করে না। ২ নাম্বার ক্যাপসিড, কেন্দ্রীয় বস্তুকে ঘিরে অবস্থিত ক্যাপসিড। ওটা কি আবরণ? প্রোটিন আবরণ। ক্যাপসিডের প্রত্যেকটা ইউনিটকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার বলা হয়। ঠিক আছে? এনভেলপ, হ্যাঁ, ভাইরাসে ক্যাপসিডের বাইরে, ক্যাপসিডকে ঘিরে যে একটা আবরণ থাকে সেটাকে আমরা কি হিসেবে চিনি? এনভেলপ হিসেবে চিনি। এবার দেখো রাসায়নিক গঠন। ওই নিউক্লিক অ্যাসিডের মধ্যে একই জিনিস লিখছে। ডিএনএ, আরএনএ একসাথে অবস্থান করে না। অধিকাংশ উদ্ভিদ ভাইরাস আরএনএ, অধিকাংশ প্রাণী ভাইরাস ডিএনএ। ব্যতিক্রম তো আছেই, পরে দেখব। ক্যাপসিডের মধ্যে দেখো এখানে যে লাইনটা দরকার, এটা কি হিসেবে কাজ করে? অ্যান্টিজেন হিসেবে কাজ করে। বহিঃস্থ আবরণ করা, হাই করোনা পড়াইছিলাম। এইচআইভি, হারপিস, ইনফ্লুয়েঞ্জা, করোনা ভাইরাস। এবং কি দ্বারা গঠিত? লিপিড বা লিপোপ্রোটিন। এই ধরনের কথা মনে রাখতে হবে। এদের প্রত্যেকটা স্তরের এককে কি বলা হয়েছে? পেপ্লোমিয়ার। লিপোপ্রোটিনযুক্ত ভাইরাসকে কি ভাইরাস বলা হয়? লিপোভাইরাস। এনজাইমের মধ্যে আসো, সর্বদাই কি এদের এনজাইম থাকে না। ব্যতিক্রম দেখো, ব্যাকটেরিওফাজ মানে ইটিটোফাজ, সেটা হচ্ছে লাইসোজাইম। ইনফ্লুয়েঞ্জা, নিউরামিনিডেস, এইচআইভি, রিভার্স ট্রান্সক্রিপ্টেস। তো দেখো আমি এতক্ষণ যা যা পড়াইছি প্রত্যেকটা জিনিস কিন্তু বইয়ের মধ্যে আছে। এবার আসি আমরা ক্লাসিফিকেশন। এইটা এমসিকিউ বলো, তোমার এইচএসসির যে সেটা অ্যাডমিশন হোক আর এইচএসসি পরীক্ষার এমসিকিউ হোক, ২ জায়গার জন্য অনেক ইম্পোর্টেন্ট। তাহলে আমাদের বইয়ে ভাইরাসটাকে বিভিন্ন ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। যেমন আকার আকৃতি, নিউক্লিক অ্যাসিড, বহিঃস্থ আবরণ, সংক্রমণ মানে পোষক দেহ, প্রত্যেকটা জিনিসের উপর বেস করে করা হয়েছে। যেমন ১ম এই দেখো আকৃতি অনুযায়ী অনেকগুলা ভাগে ভাগ করছে। আমার তো খালি উদাহরণ মনে রাখা দরকার। তাই না? আচ্ছা। তেমনি ডিএনএ ভাইরাসগুলো আসো, নিউক্লিক অ্যাসিড আর ধরনের ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। এটা আগে একটু এখানে তোমাকে দেখাই দিই। আমরা একটু আগে পড়ছি যে ডিএনএ ভাইরাসগুলো সাধারণত প্রাণীদেহে রোগ তৈরি করে, আরএনএ গুলা উদ্ভিদ দেহে। আবার এটাও পড়ছি ডিএনএ মানে তারা নরমালি কয় সূত্রক? দ্বিসূত্রক। আরএনএ মানে নরমালি একসূত্রক। এখন একটু ব্যতিক্রমগুলা দেখাও। ব্যতিক্রম মানে কি? দেখো বইয়ের মধ্যে বোল্ড করে লেখা আছে। পারভোভিরিডি গোত্রের ভাইরাস, ভাইরাসটার নাম কি? 5X174 বা M13। এতটুকু যদি না মনে থাকে, এটলিস্ট এটা যেন মনে থাকে, কলিফাস। তাহলে কোন গোত্রের ভাইরাস? পারভোভিরিডি। কোন ভাইরাস? কলিফাস ভাইরাস। এদের ডিএনএ কি? একসূত্রক। তেমনি আরএনএ তো নরমালি একসূত্রক। তাহলে দ্বিসূত্রক আরএনএ কোনটা? এই দেখো, রিওভিরিডি। গোত্রের নাম কি? রিওভিরিডি। ভাইরাসের নাম কি? রিও ভাইরাস। আরেকটা কি বলছে? ধানের বামন রোগ বলছে না? আমরা যদি ধানটাকে কেটে আমরা পড়ি যদি রাইস বামন রোগ, তাহলে কি দাঁড়ায়? যে দ্বিসূত্রক আরএনএ গুলা আমরা কি দিয়ে মনে রাখতে পারতেছি? আর অক্ষরটা দিয়েই মনে রাখতে পারতেছি। যেমন গোত্রের নাম রিওভিরিডি, ভাইরাসের নাম রিও, আর এটা কি মনে রাখবা? রাইস বামন রোগ মনে রাখবা। তাহলে এক্সেপশন দুটো আমাদের এখান থেকে পড়া হয়ে গেল। এবার স্ট্যান্ডার্ডটা কিভাবে মনে রাখতে হয় সেটা আমরা যাই। এটা হচ্ছে আকৃতি অনুযায়ী ভাইরাসের ক্লাসিফিকেশন। দেখো দণ্ডাকারটা কিভাবে মনে রাখবা, গোলাকারটা কিভাবে, ঘনক্ষেত্রকারটা, ব্যাঙাচি আকার, ডিম্বাকার, সিলিন্ড্রিকাল। আর অন্য দুইটা বই থেকে আনছি, বুলেট আকারটা আর হচ্ছে প্লেট আকৃতি। এই দুটো এই বইয়ের না, এই দুটো অন্য বইয়ের, তোমার ৭ এবং ৮। নিউক্লিক অ্যাসিডের অনুযায়ী দেখো ডিএনএ ভাইরাসের নাম। ডিএনএ ভাইরাস খালি বলবো না, আমরা এটাকে বলবো কি? এরা দুই সূত্রক, দ্বিসূত্রক ডিএনএ ভাইরাসের নাম মনে রাখার ছন্দ। তাহলে এক্সেপশন গুলো তুমি পড়ছো। দেখো এই একটা এক্সেপশন পড়ছো, এই এক্সেপশন পড়ছো, আর এখান থেকে তুমি দ্বিসূত্রক ডিএনএ নাম মনে রাখার ছন্দগুলা পেয়ে গেলা। তার মানে কি তুমি ৩ ক্যাটাগরির ভাইরাসের নাম চিনতেছো। কোন ভাইরাসটার নাম তুমি চিনতেছো না? আরএনএ একসূত্রকের নাম চিনতেছো না। আর তুমি বলতে পারো সব পড়াইলেন, তারা আরএনএ একসূত্রক পড়াইলেন না কেন? আরএনএ একসূত্রক পড়াইলে তুমি কনফিউজড হবা। কেন? এখানে যে কয়টা উদাহরণ দেওয়া আছে, আমরা যে আরো রাইটারের বই আছে সবগুলো উদাহরণ এক করি, তাহলে অনেক উদাহরণ হয়ে যায়। কারো সাথে কারো বইয়ের মধ্যে কোনো মিল নাই। তার মানে আরএনএ একসূত্রক পড়তে গেলে আমাদেরকে অনেকগুলো উদাহরণ আলাদা পড়া লাগে। কিন্তু আমি এখানে তোমাকে যে কয়টা ভাইরাসের নাম মনে রাখানোর চেষ্টা করছি, এইটা তুমি যতগুলা বই খুলো না কেন, প্রত্যেকটা বইয়েই এই তথ্যগুলো হচ্ছে সেম। তাহলে কি দাঁড়ালো? আমরা সেম জিনিসই মনে রাখলাম। তাহলে তো আমাদের কোনো ঝামেলার মধ্যে পড়া লাগতেছে না। তাহলে নিচের কোনটা ডিএনএ ভাইরাস?
তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো, এর মধ্যে হেপাটাইটিস আছে। ঠিক আছে? টোবাকো মোজাইক, চিকুনগুনিয়া, ডেঙ্গু টোবাকো মোজাইক তো উদ্ভিদ, চিকুনগুনিয়া, ডেঙ্গু কিন্তু আরএনএ ভাইরাস। নিচের কোনটা ডিএনএ ভাইরাস? সেম। এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। আমি জাস্ট তোমাদের দেখাই দিচ্ছি। তো এই নিচের কোনটা আরএনএ ভাইরাসের উদাহরণ নয়? মানে কি? ডিএনএ ভাইরাস। এবার আসো বহিঃস্থ আবরণযুক্ত, একটু আগে পড়ে আসছো। বহিঃস্থ আবরণযুক্ত বা এনভেলপ যুক্ত ভাইরাস কি দিয়ে পড়াইছি? হাই করোনা। পোষক দেহটা নরমাল রিডিং পড়বা। ৫ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে কি আসছে? এইচআইভি। ঠিক আছে? এইচআইভি নিয়ে কথাবার্তা লিখছে। সেটা হচ্ছে একটা টার্ম আসছে দেখো রেট্রোভাইরাস। রেট্রো মানে কি? তুমি মনে রাখবা রেট্রো মানে হচ্ছে পূর্বের অবস্থা। রেট্রো মানে কি? পূর্বের অবস্থা। পূর্বের অবস্থা বলতে এখানে কি আসতেছে? পূর্বের অবস্থা বলতে মনে করো যদি নরমালি আমরা চিন্তা করি যে কোনো একটা সজীব কোষ এপাশে লিখি, ঠিক আছে? যে কোনো একটা সজীব কোষ তার মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। এই ডিএনএ রেপ্লিকেশন করে আবারও কি তৈরি করে? ডিএনএ তৈরি করে। এরা ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি করে আরএনএ, মোর স্পেসিফিক্যালি এমআরএনএ, এবং এরা ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি করে হচ্ছে প্রোটিন। এটা সকল সজীব কোষে এই জিনিসটা হয়। এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ লাইফ। কি বলা হয়? সেন্ট্রাল ডগমা অফ লাইফ। তোমরা যেদিন করবা ওই প্রথম চ্যাপ্টারটা পড়বা ওই দিন এই জিনিসগুলো আছে। সকল সজীব কোষে কিন্তু চলতেছে। এখন রেট্রো মানে কি বলছি আমরা? পূর্বের অবস্থা মানে কি আগের অবস্থায় ফেরত যাবে। এইচআইভি কে রেট্রোভাইরাস বলা হয়। কেন? কারণ এইচআইভির দিয়ে একটা এনজাইম পাওয়া যায় যার নাম কি একটু আগে পড়ছো? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তার মানে সে কি করতেছে? এই ট্রান্সক্রিপশন দশাটাকে সে রিভার্স করে দিচ্ছে। মানে ট্রান্সক্রিপশন দশাটা যদি রিভার্স করে দেয়, তার মানে আরএনএ গুলা কোথায় চলে যাচ্ছে? ডিএনএ তে চলে যাচ্ছে। তার মানে এইচআইভির সংক্রমণের ফলে একটা ব্যক্তির দেহে কি তৈরি হইতে পারবে না বলতো? খুব তাড়াতাড়ি উত্তর দিবা। এইচআইভি সংক্রমণ হইলে একটা আক্রান্ত ব্যক্তির দেহে কি তৈরি হইতে পারবে না? এটার আমাদের একটা মানে তোমাদের শর্ট নোটের মতো কোশ্চেন আসতে পারে। সেটার ব্যাখ্যা আমরা হচ্ছে এখান থেকে শিখব। ঠিক আছে? আগে এটার উত্তর দিতে হবে। যে চাইলে এইচআইভি সংক্রমণ হইলে ওই ব্যক্তির দেহে কি তৈরি হয় না? ভেরি গুড। প্রোটিন তৈরি হয় না। ঠিক আছে? খুবই সুন্দর অ্যান্সার দিছে। যেখানে কি তৈরি হতে পারবে না? প্রোটিন তৈরি হতে পারবে। কারণ দেখো ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, কিন্তু আরএনএ গুলো আবার কোথায় চলে যাবে? ডিএনএ তে। কিন্তু কি তৈরি হবে না? প্রোটিন। আমরা একটু আগে পড়ে আসছি যে আমাদের টোটাল ইমিউনিটি সিস্টেম বা প্রতিরক্ষাটা কিসের উপর নির্ভর করে? প্রোটিনের উপর নির্ভর করে। কেন? অ্যান্টিজেন, অ্যান্টিবডি সবই তো প্রোটিন দ্বারা নির্মিত। আর যেই ব্যক্তির দেহে কোনো প্রোটিন নাই, তার কোনো প্রতিরক্ষা আছে? না। এই কারণে এইচআইভির ফলে সৃষ্ট অসুখকে কি নামে ডাকা হয়? এইডস নামে ডাকা হয়। এইডস এর পূর্ণরূপ কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। মানে সে অ্যাকোয়ার করছে কি? ডিউ টু দ্য ভাইরাস। ইমিউনো ডেফিসিয়েন্সি মানে কি? প্রতিরক্ষা ঘাটতি। কেন প্রতিরক্ষা ঘাটতি? কারণ প্রতিরক্ষার জন্য যে রাসায়নিক উপাদান তৈরি হওয়া দরকার ছিল, এটা কি তার দেহ তৈরি করতে পারতেছে? পারতেছে না। কেন পারতেছে না? কারণ এইচআইভি ভাইরাসের দেহে একটা নির্দিষ্ট এনজাইম পাওয়া যায়, যে এনজাইমের নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। সে কি করতেছে? সাধারণ যেই সেন্ট্রাল ডগমা অফ লাইফ, এই সেন্ট্রাল ডগমা অফ লাইফের যে ট্রান্সক্রিপশন দশাটা, সেটাকে সে রিভার্স করে এমআরএনএ কে কোথায় ফেরত নিয়ে চলে যাচ্ছে? ডিএনএ তে ফেরত নিয়ে চলে যাচ্ছে। এই কারণে ওই ব্যক্তির দেহে প্রোটিনের ঘাটতি হচ্ছে, যার কারণে সে কোনো প্রকার প্রতিরক্ষা তৈরি করতে পারতেছে না। তাহলে এটাই হচ্ছে, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন করে এইচআইভির ফলে সৃষ্ট অসুখকে কেন এইডস বলে? আবার এটাও তোমাকে প্রশ্ন করতে পারে, যেটা সেটা হচ্ছে এইচআইভি আক্রান্ত ব্যক্তির দেহে কি তৈরি হয় না? প্রোটিন তৈরি হয় না। তাহলে এই কথাগুলা আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এই গেল আমাদের ঋতুরোগের কাহিনী শেষ। এখন দেখো, এটা তুমি নরমাল রিডিং পড়বা। এখানে তেমন কিছু নাই বলার মতো। আ নিচের কোনটি বহিঃস্থাপনের উদাহরণ নয়? হাই করোনার বাইরে যে থাকবে সে। এগুলো অলরেডি আমাদের পড়ানো হয়ে গেছে। আমি এগুলো নিয়ে আর সময় নষ্ট করব না। সবগুলা কথা বলছি তোমাকে ডিএনএ, আরএনএ ভাইরাসের। তুমি যখন আবার যখন পড়তে যাবা তুমি দেখবা আমি আদৌ বলছি কি বলি নাই। এবার আসি ভাইরাসের পরজীবিতা। আমরা একটু আগে বলছি যে ভাইরাস কোন ধরনের পরজীবী? বাধ্যতামূলক পরজীবী। কেন? সজীব কোষ ছাড়া অস্তিত্ব প্রকাশ করে না।
পরে বিজ্ঞানীরা আরো গবেষণা করে দেখলো যে একটা ভাইরাস যদি মানুষের দেহে ঢুকলেই লক্ষণ প্রকাশ করে ফেলে তাহলে তো বিপদ। তাহলে তো আমরা দুনিয়ার সবাই প্রতিদিন প্রতি মুহূর্তে অসুস্থ থাকতাম। কিন্তু এরকম কিন্তু হচ্ছে না। পরে আরো গবেষণা করে দেখলো যে না, আসলে ভাইরাস মানুষের দেহে প্রবেশ করলেই হবে না। প্রত্যেকটা ভাইরাসকে তার কাজ করার জন্য একটা নির্ধারিত জায়গা দেওয়া হয়েছে। ওই জায়গায় আবার তার যুক্ত হওয়ার জন্য একটা জায়গা দিছে, ওইটাকে বলা হয় রিসেপ্টর। ভাইরাস যতক্ষণ পর্যন্ত ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না, ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারবে না? তার অস্তিত্ব প্রকাশ করতে পারবে না। যেমন দেখো, চিকেন পক্স হয় কোথায় আমাদের? ত্বকে। তার মানে তার রিসেপ্টর আছে কোথায়? ত্বকে। চিকেন পক্স শ্বাসনালীকে আক্রমণ করতে পারে? পারে না। কেন পারে না? কারণ ওইখানে তার কি নাই? রিসেপ্টর নাই। তেমনি ঠান্ডা লাগার ভাইরাস কোথায় গেলে সমস্যা হবে? শ্বাসতন্ত্রের মিউকাস। কিন্তু এইটা যদি স্কিনে আছে, কোনো সমস্যা হবে? না। এই কথাগুলোই হচ্ছে এখানে লেখা আছে। যে একটা ভাইরাস কখন রোগ তৈরি করতে পারবে, কখন পারবে না। এবং যদি রোগ তৈরি করে তাহলে বুঝতে হবে ওইখানে তার রিসেপ্টর আছে। যদি ঢুকে কোনো রোগ তৈরি করতে না পারে তাহলে বুঝতে হবে ওইখানে তার কোনো কি নাই? রিসেপ্টর নাই। এখানে আমি তোমাদের ছক আকারে দিয়ে দিছি যে কোন, কোন ক্ষেত্রে কার কোথায় থাকতে পারে। এর মধ্যে কিছু এক্সট্রাও রাখা আছে। বিভিন্ন বই মিলায়। এটা আমরা রিডিং পড়ে ফেলবো। আচ্ছা, এবার আসি আমরা কিছু ছোট, ছোট শব্দ পড়ব বাট এগুলা পরীক্ষার জন্য অনেক ইম্পোর্টেন্ট। ১ম এ আসি ইমার্জিং ভাইরাস। আচ্ছা, ইমার্জিং ভাইরাস হচ্ছে ওই ভাইরাস যেগুলা সৃষ্টির শুরুতে এদের পোষক মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী ছিল। কিন্তু কালের পরিক্রমায় বা বিবর্তনে দেখা গেছে এরা হুট করে এদের পোষক পরিবর্তন করে মানুষকে পোষক হিসেবে বেছে নিল। তাহলে কি এই রোগগুলা হঠাৎ করে মানুষের দেহে এমার্জ করলো বা আবির্ভাব ঘটলো না? এই কারণেই ভাইরাসগুলাকে কি ভাইরাস বলা হয়? এমার্জিং ভাইরাস বলা হয়। ঠিক আছে? এই এমার্জিং ভাইরাসগুলার নাম মনে রাখার জন্য আমরা হেন্স করোনা কথাটা মনে রাখতে পারি। মানে মুরগিগুলার করোনা আরকি। হেন্স করোনা। এইচ দিয়ে এইচআইভি, ই দিয়ে এবোলা, এন দিয়ে নাইল, এস দিয়ে সার্স। যদিও করোনাও সার্সেরই একটা পার্ট। বাট আলাদা করে বইয়ে করোনা থাকতে পারে। এই কারণে আমরা করোনাটাও আলাদা করে মনে রাখবো। তাহলে এরা সব হচ্ছে কি? ইমার্জিং ভাইরাসের উদাহরণ। এখন আসি আমরা ছোট, ছোট ৩ টা টার্ম পাবো। ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন্স। পরীক্ষার জন্য অনেক, অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট। তাহলে আসি ফার্স্টে দেখো এটা খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। তাহলে ভিরিয়ন এটা হচ্ছে একটা আদর্শ ভাইরাস। ভিরিয়ন কি? একটা আদর্শ ভাইরাস। একটা আদর্শ ভাইরাস তার মানে সে কি দ্বারা গঠিত? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। আর যেহেতু সে আদর্শ ভাইরাস তাহলে কি সে চুপচাপ বসে থাকার লোক হবে নাকি সে মানুষের দেহে সংক্রমণ করবে? অবশ্যই সে মানব দেহকে আক্রমণ করবে বা সংক্রমণ করবে। তার মানে ভিরিয়ন গুলা হচ্ছে সবাই সংক্রমণক্ষম। আচ্ছা, এখন তোমার পরীক্ষায় প্রশ্ন করলো যে প্রোটিন নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত কিন্তু সংক্রমণ ক্ষমতা নাই। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো নিউক্লিয় ক্যাপসিড। এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। তাহলে মাথায় রাখবা একটা আদর্শ ভাইরাস সেটা হচ্ছে ভিরিয়ন। কি দ্বারা নির্মিত? প্রোটিন নিউক্লিক অ্যাসিড দ্বারা নির্মিত। কি করে? রোগ তৈরি করে। প্রোটিন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত কিন্তু রোগ প্রতিরোধ মানে রোগ তৈরি করতে অক্ষম বা সংক্রমণ ক্ষমতাহীন তাদেরকে আমরা কি বলি? নিউক্লিয় ক্যাপসিড বলি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো ভিরয়েড আর হচ্ছে প্রিয়ন। আমরা প্রিয়নটা দিয়ে পড়ি। প্রিয়নের জন্য মনে রাখবো হচ্ছে সবকিছু প্রিয়নের জন্য সব কি? মানে কি? প্রিয়ন কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত। কার দেহে রোগ তৈরি করে? প্রাণী দেহে রোগ তৈরি করে। তাহলে প্রিয়ন প্রোটিন নির্মিত কার দেহে রোগ তৈরি করবে? প্রাণী। দেখবা মানুষের কুরু রোগ, গরু ছাগলের ম্যাটকাও, ভেড়ার স্ক্র্যাপি মানে সব কিন্তু প্রাণীর রোগের কথা বলছে, কোনো উদ্ভিদের রোগ নাই। তাহলে প্রিয়নের দেহে কি নাই? যেহেতু এটা প্রোটিন আছে তাহলে এর মধ্যে কি নাই? নিউক্লিক অ্যাসিড নাই। ঠিক আছে? এর মধ্যে কি নাই? নিউক্লিক অ্যাসিড নাই। কার দেহে রোগ তৈরি করবে না তাহলে সে? উদ্ভিদের দেহে রোগ তৈরি করবে না। এবার আসো তাহলে ভিরয়েড। ভিরয়েডটা তাহলে কিভাবে পড়বা তুমি? পড়বা প্রিয়ন যদি প্রাণী দেহে রোগ তৈরি করে তাহলে ভিরয়েডের কার দেহে রোগ তৈরি করা উচিত? উদ্ভিদ দেহে রোগ তৈরি করা উচিত। উদ্ভিদ দেহে রোগ তৈরি করতে হইলে কোন নিউক্লিক অ্যাসিড থাকা লাগে? আরএনএ থাকা লাগে। তার মানে ভিরয়েড কি দ্বারা নির্মিত? আরএনএ দ্বারা নির্মিত। কার দেহে রোগ তৈরি করবে? উদ্ভিদ দেহে রোগ তৈরি করবে। তাইলে ভিরয়েডের দেহে কি নাই? তুমি বলবা প্রোটিন নাই এবং তুমি আরো বলবা তার ডিএনএও নাই।
কার সে রোগ তৈরি করতে পারবে না? প্রাণীর রোগ তৈরি করতে পারবে না। এখন তোমার বইয়ে দেখবা ২ টা উদাহরণ দেওয়া আছে ভিরয়েডের। একটা হচ্ছে নারিকেল গাছের ক্যাডাং রোগ, আবার অনেকে বলছে হেপাটাইটিস ডি। কারণ হেপাটাইটিস ডি এটাকে আমরা প্রাণীর ভাইরাস হিসেবে কখনোই আখ্যায়িত করব না। কিন্তু এটা আমরা উদ্ভিদের ভাইরাস হিসেবে আখ্যায়িত করব না। এটা আমরা কিছুই না। এটা দুধ ভাত হিসেবেই রাখবো আমরা। তাহলে আমরা আপাতত যদি পরীক্ষায় ভিরয়েড হিসেবে কিছু জানতে চাই, আমরা একটা জিনিসই মনে রাখবো সেটা কার দেহে রোগ তৈরি করে? উদ্ভিদ কি দ্বারা নির্মিত? আরএনএ দ্বারা নির্মিত। উদাহরণটা কি? নারকেল গাছের ক্যাডাং। তাহলে ভিরয়েড আর প্রিয়ন গেল। আরেকটা আছে কি? স্যাটেলাইট। আরেকটা কি? স্যাটেলাইট। ঠিক আছে? স্যাটেলাইটে ওই কি আছে কি নাই, কারে রোগ তৈরি করবে এগুলা দিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এখানে ইম্পোর্টেন্ট কি? এখানে ইম্পোর্টেন্ট হচ্ছে তুমি দেখো ভিরিয়নটা তো আদর্শ ভাইরাস কারণ তার মধ্যে সবই আছে। কিন্তু ভিরয়েড বলো, প্রিয়ন বলো এদের মধ্যে কি সর্বে সর্বা সব আছে? নাই। তাহলে এদের মধ্যে কি কিছু না কিছু ঘাটতি আছে না? তাহলে এরা কি পরিপূর্ণ ভাইরাস? না, এটা অলমোস্ট পরিপূর্ণ ভাইরাস। তার মানে এরা পুরাপুরি ভাইরাস না হয়ে ভাইরাসের কাছাকাছি গেছে। তার মানে এদেরকে আমরা কি উপভাইরাস বলতে পারি না? উপভাইরাসটাকে আমরা ইংরেজিতে বলতে পারি না সাব ভাইরাস? এই কারণে দেখবা তোমার বইয়ে এই ৩ টা জিনিসকে আবার আরেকটা হেডিং এর আন্ডারে ব্যাখ্যা করছে। সেটা কি বলছে? সাব ভাইরাল সত্তা, বা আমি এখানে সাব ভাইরাস কথাটা লিখে রাখলাম। ঠিক আছে? দেখো তোমার বইটা কি দিছে? সাব ভাইরাল সত্তা। ভিরয়েড সংক্রামক আরএনএ। ঠিক আছে? তাহলে কার দেহে রোগ তৈরি করে? উদ্ভিদে এই রোগ তৈরি করে। উদাহরণটা কি? নারকেল গাছের একটা রোগ ক্যাডাং। প্রিয়ন্সের জন্য কি মনে রাখতে বলছি? কেন? এই দেখো প্রোটিন, ফাইব্রিন এবং সব প্রাণীর রোগের কথা বলছে। মানুষের রোগ, ভেড়া, ছাগলের রোগ, বহুল আলোচিত ম্যাড কাউ, গরুর। ঠিক আছে? স্যাটেলাইটটা কি নিউক্লিক অ্যাসিড থাকতেছে। মানে কার দেহে করে, কার দেহে করে না এটা আমাদের জানা দরকার নেই। তাহলে এতটুকু মনে রাখতে পারলেই চলবে। এখানে দেখো খুব সুন্দর করে পার্থক্যটা দিছে। ভিডিওনে কি থাকবে, কি থাকবে না, কার দেহে রোগ তৈরি করবে, করবে না, এভাবে এটা দেওয়া আছে এবং এখান থেকে এমসিকিউর প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার আসো যে এটা তো আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখছো এখান থেকে যে পরীক্ষায় প্রশ্ন আসছে। এবার আমাদের বইয়ে কিছু ভাইরাসের বর্ণনা আসছে। একটা হচ্ছে টোবাকো মোজাইক, একটা টিটুফাস আর একটা হচ্ছে করোনা ভাইরাস। তো টোবাকো মোজাইক এবং টিটুফাস থেকে আমাদের পড়তে হবে কি যাবতীয় কিছু সংখ্যা আছে। এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট যে এটা দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ক্যাপসোমিয়ার কয়টা আছে, অ্যামিনো অ্যাসিড কি পরিমাণ আছে। এই সব আসলে মুখস্থর জিনিস তো এখানে তো আসলে তোমাকে আলাদা করে কিছু বলার নাই। আমি যেটা করছি ভেতর থেকে তোমাকে খুঁজে, খুঁজে সংখ্যাগুলো বের করা লাগতো। আমি তোমার জন্য এক জায়গায় এনে দিছি। তোমার কাজ হচ্ছে জাস্ট এই ছকটা মনে রাখা। তেমনি এখানেও দেখো টিটোফাজের এর মাথার জন্য কি, লেজের জন্য কি, এর যে পার্ট বাই পার্ট সব এখানে দেওয়া আছে। এগুলো জাস্ট রিডিং পড়তে হবে। এবার আসি আমরা কোভিড-19। এখান থেকে আমি তোমাকে ৫ টা কি ৬ টা খালি লাইন বা ওয়ার্ড শিখাবো। মেইন কথা হচ্ছে এটা। কি, কি? প্রথমে আসো কোভিড-19 এর জন্য যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে মুকুটের মতো বা ক্রাউন লাইক। তারপরে কি পড়তে হবে? এই কথাগুলো পড়তে হবে। যেটা হচ্ছে অখণ্ডিত, গোলাকার, একসূত্রক আরএনএ ভাইরাস। কেন? এই প্রত্যেকটার বিপরীত শব্দ দিয়ে এমসিকিউ বানাবে। অখণ্ডিত জায়গায় দিবে খণ্ডিত, গোলাকারের জায়গায় দিবে অন্য কোনো একটা আকারের নাম, একসূত্রকের জায়গায় লিখবে দ্বিসূত্রক এবং সবচেয়ে বেশি কনফিউজড করবে তোমাকে আরএনএ ভাইরাসের জায়গায় কি দিবে? ডিএনএ ভাইরাস দিবে। তাহলে এই শব্দটা যেন ভুল না হয়। এরপরেরটুকু তুমি নরমাল রিডিং পড়বা। এখানে কোনো পরীক্ষায় আসার মতো কোনো শব্দ এখানে নাই। এরপর একটা সাধারণ জ্ঞান আছে। যে WHO কবে একে কি হিসেবে ঘোষণা করছে? এন্ডেমিক হিসেবে ঘোষণা করছে বা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করছে। এটা একটা এন্ডেমিক তো না, সরি, প্যান্ডেমিক ঘোষণা করছে। মানে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করছে। সেটা হচ্ছে ১১ই মার্চ ২০২০। এটা হচ্ছে সাধারণ জ্ঞান হিসেবে মনে রাখতে হবে। তাহলে এখন এখানে একটা শব্দ চলে আসলো সেটা কি? প্যান্ডেমিক এবং আমি ভুলবশত এন্ডেমিক শব্দটা ব্যবহার করছিলাম। তাহলে এখন আমাদের তার মানে কি এরকম এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক ৩ টা শব্দ আমাদেরকে শিখতে হবে। ওই শব্দ ৩ টা যাওয়ার আগে আমি তোমাকে যেহেতু বইয়ের সিরিয়াল মেইনটেইন হচ্ছে না, বইয়ে কিন্তু ওইটার পরে আমি যে ৩ টা শব্দ বললাম এই ৩ টা শব্দ আসবে। কিন্তু আমি তোমাকে একবারে কোভিড নিয়ে যা আছে আজকে তোমাদের পড়ায় দিতে যাচ্ছি যেন নেক্সট দিন আমরা আবার এই কোভিড নিয়ে এত কিছু পড়ব না। সত্যি কথা বলতে কোভিডটা শুধুমাত্র ২০২১-২২ ওই পর্যন্ত এই পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট ছিল। তারপরে যখন কোভিড ধীরে, ধীরে দুর্বল হয়ে পড়ছে, পরীক্ষায়ও এটা দুর্বল হয়ে গেছে। ঠিক আছে? পরীক্ষার জন্য এখন ওটা খুব বেশি ইম্পোর্টেন্ট না। কোভিড থেকে আমাদের হাতে গোনা কিছু শব্দ শিখতে হবে যেগুলো আমরা সবাই খুব ভালো জানি। কারণ দেখো কোভিড যখন প্রথম আমাদের দেশে আসে তখন আমরা নতুন করে একটা শব্দ শিখি। সেটা কি? কোয়ারেন্টাইন। মানে এইটা আমার দেহে যদি প্রবেশ করে বা আমার দেহে আমরা যদি এরকম রোগে আক্রান্ত কারো সংস্পর্শে যাই তাহলে বলা হইতো যে নিজেকে কিছু একটা সার্টেন পিরিয়ড এর জন্য আলাদা করে রাখা। এটাই হচ্ছে কোয়ারেন্টাইন।
এখন এটা কয়দিন? এটা নিয়ে কন্ট্রোভার্সি ছিল। তো আইডিয়াল একটা সেটআপ করা হয়েছিল ১৪ দিন, যেটা ভবিষ্যতে ৭ দিনে নামায় আনা হইছে। তার মানে এটাও যেহেতু ফিক্স না, তাহলে এটাও পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট না। এখন আসলে তাহলে এটার লক্ষণ কি? সত্যি কথায় যদি আমরা যাই, কোভিডের অ্যাকচুয়ালি কোনো লক্ষণ ছিল না। এমন অনেক রোগী আমাদের চারপাশে ঘুরে বেড়াইছে যার কোনো লক্ষণ নাই, কিন্তু সে কোভিড পজিটিভ। আবার এমন অনেক রোগী আমাদের চারপাশে ঘুরে বেড়াইছে যার লক্ষণই লক্ষণ, কিন্তু যতবার পরীক্ষা করা হয় ততবার নেগেটিভ আসে। ঠিক আছে? এখন বইয়ে যেহেতু আছে তাহলে আমাদের কিছু জিনিস শিখতে হবে। সেটা কিভাবে শিখবা? দেখো বইয়ে বলছে ১ম প্রকাশ পায় জ্বর। তাহলে এইটা এমসিকিউ আসতে পারে যে ১ম প্রকাশ পায় কোনটা? লক্ষণ তোমাকে সবগুলাই দিল। কিন্তু প্রশ্ন করল কি ১ম প্রকাশ পায়। তাহলে তখন কিন্তু অ্যান্সার একটাই। ১ম প্রকাশ পায় বললে জ্বর। এরপর কি বলছে? শুকনা কাশি। এর কিছুদিন পর কি হবে? শ্বাসকষ্ট। দেখো এই ৩ টা হচ্ছে আবার প্রধান লক্ষণ। তাহলে আবার আরেক ধরনের প্রশ্ন করতে পারে যে নিচের কোনটা COVID-19 এর প্রধান লক্ষণ বা প্রধান লক্ষণ নয়? তাহলে আমাদের কাজ হচ্ছে আগে এই ৩ টা লক্ষণ মনে রাখা। সেটা কি বললাম আমরা? একদম শুরু থেকে ১ম প্রকাশ পায় কি? জ্বর, তারপরে কি? শুকনা কাশি, তারপরে কি? শ্বাসকষ্ট। এই ৩ টা হচ্ছে প্রধান লক্ষণ। বাকি দরকার নাই তোমার। আচ্ছা, তারপরে যেটা আসি আমরা, এইটা আমাদের দেহে কিভাবে ঢুকলো বা কি করলে আমরা এটা থেকে বেঁচে থাকতে পারতাম? সোজা কথায় আসি, এটা হচ্ছে আমাদের নাক, মুখ দিয়েই ছড়াইতো। মানে আমরা যে হাঁচি-কাশি বা কথাবার্তা বলতাম, তখন যে সিক্রেশন বা ড্রপলেট গুলা বের হয়, এর মাধ্যমেই হচ্ছে এই রোগটা ছড়াইতো। তাহলে কি আমরা যদি ওই অংশগুলা কাভার করে রাখতে পারতাম, তাইলে তো আমরা এই জিনিস থেকে মুক্ত থাকতে পারতাম। ওই অংশ কাভার করার জন্য আমাদেরকে কি পড়তে বলা হইতো? মাস্ক পড়তে বলা হইতো। তারপরে আমরা আমাদের নাক মুখের কাছে আমাদের বডির কোন অংশটা নেই সবচেয়ে বেশি? হাতটা আমরা সবচেয়ে নেই। এই কারণে বলা হয় কি বারবার হ্যান্ড কি করতে বলা হইতো? স্যানিটাইজ করতে বলা হইতো বা হাত ধুইতে বলা হইতো। এটাই ছিল মেইন কারণ। এই জিনিসগুলো যদি আমরা মেইনটেইন করতে পারতাম তাইলে অনেকাংশে এটাকে কমাইতে পারতাম। এবার আসো, যেহেতু এটা এর মাধ্যমে ছড়ায়, মাস্ক তো আর শতভাগ গ্যারান্টি দেয় না। প্যাসিভ একটা ইমিউনিটি দেয়, বাট মাছ তো আর 100% ইমিউনিটি দেয় না। তার মানে কি একটা ডিসট্যান্স মেইনটেইন করতে বলা হয়েছিল, একটা এট লিস্ট কয় ফিট? সেটা হচ্ছে ৩ ফিট সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছিল। কিন্তু এর কোনো কিছুই আসলে ওই সময় আমরা মেইনটেইন করি নাই। ছেলেখেলা করছি। মানে আমরা সত্যি কথা আমরা বিশ্বাসই করি নাই কোভিড নামের কিছু একটা আমাদের দেশে আসতে পারে। কিন্তু আসছে এবং একটা বড় অ্যামাউন্টের মানুষজন এতে ক্ষতিগ্রস্ত হইছে, অনেকে মারাও গেছে এবং অনেকে স্টিল ওই জিনিসের ক্ষত বয়ে বেড়াইতেছে। ঠিক আছে? তো যাই হোক, যেই কথাগুলা বললাম এই কথাগুলা বইয়ের মধ্যে রিডিং পড়লেই চলবে। আমাদের মাথায় রাখতে হবে যাদের করোনা হয়েছে তারা সবাই কি মারা গেছে? না। কারা মারা গেছে? একটা স্পেসিফিক জায়গা আছে যেই জায়গায় করোনার ক্ষেত্রে কি হইতো? রক্ত জমাট বেঁধে যাইত। ওই রোগীরাই কেবল মারা গেছে যখন এই জিনিসটা ডেভেলপ করছে। মানে খুব সিভিয়ার কেসে এই কোভিড এর ক্ষেত্রে হইতো কি? আমাদের হার্টে তো মনে করো চেম্বার ৪ টা। ঠিক আছে? তো এই যে ডান নিলয় থেকে কি হয়? মানে রাইট ভেন্ট্রিকল থেকে ২ টা ফুসফুসীয় ধমনী বের হয়। এরা করে কি? এই সারা দেহের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় নিয়ে যায়? ফুসফুসে নিয়ে যায়। আর তুমি বায়ুমণ্ডল থেকে ট্রাকিয়ার মাধ্যমে শ্বাসনালীতে কি পাঠাও? অক্সিজেন পাঠাও। ঠিক আছে? এখন যেটা হয়, করোনার সময় এই যে রক্ত জমে যাওয়ার একটা টেনডেন্সি থাকে। ওরা করে কি? এই ফুসফুসীয় ধমনীর যে জাংশনটা আছে না? এখানে রক্ত জমাট বাঁধায় ফেলে। তাইলে তোমার দেহে কিসের আধিক্য বেড়ে যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড। তখন তুমি কি করলা? রোগীকে বারবার অক্সিজেন দিলা। প্রবলেমটা হচ্ছে তুমি যতই অক্সিজেন দাও না কেন, অক্সিজেনগুলো সর্বোচ্চ কোথায় আসতেছে? ফুসফুসে আসতেছে। কিন্তু ফুসফুসে এসে এটা যে কার্বন ডাই অক্সাইডের সাথে যে ডিফিউশন এক্সচেঞ্জ করবে, এটা কি করতে পারতেছে? পারতেছে না তো। কেন? কারণ সব তো রক্ত বাধা পেয়ে এখানে জমাট বেঁধে কার্বন ডাই অক্সাইড গুলা বাধা পেয়ে যাচ্ছে। সে তো ফুসফুস পর্যন্ত যেতেই পারতেছে না। তার মানে তুমি যতই রোগীকে অক্সিজেন দাও না কেন, ওই রোগীগুলা কিন্তু পরবর্তীতে সারভাইভ করতে পারত না। পরবর্তীতে মারা যেত। এই কন্ডিশনটাকে আমরা আসলে আমাদের মেডিকেল টার্মে বলতাম পালমোনারি এম্বলিজম। বাট আমার আপাতত এই বই বিবেচনায় মনে রাখতে হবে যে এই রোগীগুলা মারা গেছে কোথায় রক্ত জমাট বাঁধার জন্য? ফুসফুসীয় ধমনী। কোথায় রক্ত জমাট বাঁধতো? ফুসফুসের ধমনীতে। দেখো এখানে লেখা আছে যে ফুসফুসের ধমনীতে রক্ত জমাট বাঁধায় ফেলে। এইগুলা রোগীকে বাঁচাইতে কষ্ট হইতো। এখন আসে ঔষধ। এখানে অনেক ওষুধের নাম লিখছে। এভিগান, ফ্যাভিপিরাভির, রেমডেসিভির, ইন্টারফেরন কোনটাই মনে রাখার দরকার নেই। কারণ কোনটাই অ্যাকচুয়ালি আমাদের ন্যাশনাল গাইডলাইনে উল্লেখ নাই। আমাদের গাইডলাইনে কোভিডের জন্য যে ওষুধটার কথা লেখা ছিল, এটা তোমার বইয়ে লেখা আছে দেখো। সিরিয়াস রোগীদের জন্য আমরা ডেক্সামিথাসোন বা স্টেরয়েড ব্যবহার করতাম। এই ওষুধটার নাম খালি মনে রাখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এর পরীক্ষা এই রোগ নির্ণয়ের কি? এটা যেহেতু একটা আরএনএ ভাইরাস, এটা নির্ণয় করার জন্য পরীক্ষার নাম হচ্ছে আরটি-পিসিআর। এটার নাম কি? আরটি-পিসিআর। এছাড়াও আমরা আর কি করতাম? বুকের এক্স-রে বা সিটি স্ক্যান করতে পারতাম। আবার সাধারণ জ্ঞান চলে আসছে।
সেটা হচ্ছে কত সালে কবে ১ম এই রোগী ধরা পড়ে, কবে ১ম রোগী মারা যায়, বাংলাদেশে কবে ধরা পড়ে, বাংলাদেশে কবে মারা যায়, আর হচ্ছে কবে একে বৈশ্বিক মহামারী ঘোষণা করা হয়। এই সাধারণ জ্ঞানগুলা পড়বা। কিন্তু এইগুলা পড়ার দরকার নাই যে অমুক তারিখে পুরা বিশ্বে কতজন রোগী আক্রান্ত ছিল আর কতজন মারা গেছিল। এত ফালতু প্রশ্ন কখনো হবে না। বাট এর আগের যে ল্যান্ডমার্ক জিনিসগুলা যে ১ম কবে ধরা পড়লো, বাংলাদেশে ১ম কবে, কবে ১ম রোগী মারা গেল, বাংলাদেশে কবে ১ম মারা গেল। এগুলা যেহেতু একটা ল্যান্ডমার্ক ডেট, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। এই যে এখানে সব দেওয়া আছে। ঠিক আছে? এটা কিন্তু আমাদের মেডিকোর জিকে বইয়েও দেওয়া আছে। এবং এখানে হচ্ছে যে WHO স্বীকৃত যে ভ্যাকসিন গুলা সেগুলা যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীন থেকে আনছে সিনোভেক, আমেরিকা থেকে ৩ টা ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন আর রাশিয়ার স্পুতনিক যেটা আসলে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই। এছাড়া আরো অনেকেই বাংলাদেশ যেমন একটা বঙ্গ ভ্যাক্স বানানো শুরু করছিল কিন্তু আনফরচুনেটলি মাঝপথেই থেমে গেছে। গ্লোব বানানোর চেষ্টা করছিল কিন্তু পারে নাই। এবার আমি যে শব্দটায় আমরা ছিলাম প্যান্ডেমিক, এন্ডেমিক, এপিডেমিক। একদম সিম্পলি যদি আমরা চিন্তা করি, মনে করো এই হচ্ছে একটা পৃথিবীর ম্যাপ। এই মনে করো সৌদি আরব। সৌদি আরবের একটা নির্দিষ্ট অঞ্চলে কিছু মানুষ একটা কমন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু ওই ভাইরাসের জনিত যে অসুখগুলা ওই উক্ত অঞ্চলের বাইরে অন্য কোথাও নাই। তার মানে কি যখন কোনো একটা অসুখ কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের সীমাবদ্ধ থাকে, ওই জায়গাটাকে আমরা বলি এন্ডেমিক। যেমন দেখো যে জনিত সংকীর্ণ অঞ্চল, এটা কি ওই যে মধ্যপ্রাচ্যে মানে সৌদি আরবে হয়েছিল মার্স করোনা, মার্স কোভিড যেটা আরকি, মার্স কভ। আবার মনে করো এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এটা হচ্ছে পশ্চিম আফ্রিকা। একটা অসুখ যখন মোটামুটি একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়ে পড়ে, মানে কি একটা চেইন বা একটা কোয়াড্রেন্টকে পুরোপুরি আক্রান্ত করছে, ওইটাকে আমরা বলি হচ্ছে এপিডেমিক। যেমন দেখো লিখছে যে জেনেটিক ব্যাধি একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়ে পড়ে। উদাহরণটাকে ইবোলা ভাইরাস। আর যখন কোনো একটা অসুখ এই দুনিয়ার অধিকাংশ দেশ, মানে অধিকাংশ দেশ বলতে বোঝায় 70% এর বেশি দেশের মধ্যে ছড়ায় পড়ে, তখন সেটাকে আমরা বলি প্যান্ডেমিক। যেমন এখানে যে অধিকাংশ দেশের মধ্যে ছড়ায় পড়ে। তাহলে এই শব্দগুলো মনে রাখতে হবে। সংকীর্ণ অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, অধিকাংশ দেশ। একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্স কোভ, আর একটা হচ্ছে ইবোলা, আর এটা কি কোভিড-19। এবার আমরা আমাদের লাস্ট টপিকে চলে আসি। সেটা হচ্ছে তোমাদের এই বইয়ে যে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। এটা কি? এটা হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির চক্র। ঠান্ডা মাথায় শুনবা। এটা এইচএসসি তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন লাইটিক চক্র শব্দটা আসছে মনে রাখবা লাইসিস থেকে। লাইসিস মানেই হচ্ছে ভাঙন বা বিদীর্ণ হওয়া বা ধ্বংস করা। লাইসোজেনিকটাকে যদি আমি ইংলিশে লিখি, এর শব্দের ভেতরে একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে লাইসোজেনিক। দেখো জেন কথাটা এভাবে লিখার কারণ হচ্ছে জেন মানে জেনেসিস থেকে আসছে। জেনেসিস মানে হচ্ছে নতুন কিছু তৈরি করা বা সূচনা করা। তার মানে তুমি এতটুকু বুঝতেছো এই দুইটা চক্রের মধ্যে একটার শেষে কেউ ধ্বংসপ্রাপ্ত হবে, আরেকটার শেষে কেউ তৈরি হবে। এখন এই দুইটাই হচ্ছে চক্র। কারণ ভাইরাস তো নিজে কিছু করতে পারে না, অন্যের উপর যে কাজটা করতে হয়। তা সে কি করতেছে? ব্যাকটেরিয়ার দেহে করতেছে। তাহলে মোটামুটি মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়ার পরিণতিটা কি। লাইটিক চক্রের শেষে ব্যাকটেরিয়াটা লাইসিস হয়ে যাবে, বাট লাইসোজেনিক চক্রের শেষে ব্যাকটেরিয়া লাইসিস হবে না। সে আর ভাইরাস মিলে নতুন কিছু তৈরি করবে। এখন দুইটাই তো সংখ্যা বৃদ্ধি চক্র। লাইটিক চক্রের শেষে সংখ্যা বৃদ্ধি করে কয়টা নতুন ভাইরাস তৈরি করে? ৩০০টা। আর লাইসোজেনিকের শেষে কয়টা সংখ্যা বৃদ্ধি হয়? মাত্র ২টা। তো তুমি দেখো একটা শেষে ব্যাকটেরিয়া ধ্বংস হইতেছে, আবার সংখ্যায় কতগুলা তৈরি হইতেছে। তাহলে এটা কি নিঃসন্দেহে তীব্র চক্র। যারা তীব্র তাদেরকে বলা হয় ভিরুলেন্ট। তাহলে ওরা কি দুর্বল? যারা দুর্বল বা মৃদু তাদেরকে বলা হয় টেম্পারেট। কারা লাইটিক চক্র সম্পন্ন করবে? টি সিরিজের যতগুলা ফাজ আছে, T2, T4, T6 এরা। আর কারা লাইসোজেনিক গুলা করবে? সেটা হচ্ছে ল্যামডা সিরিজভুক্ত ফাজ। ঠিক আছে? আচ্ছা, এতটুকু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপরে একটু খেয়াল করে দেখো তো, টি2 ফাজ আমরা পড়ছিলাম না? টি2 ফাজের দিয়ে একটা এনজাইম পাওয়া যায়। এনজাইমের নাম কি? লাইসোজাইম। এনজাইমের নাম কি? লাইসোজাইম। এইখানেই লাইসোজাইমটাই হচ্ছে কি করে? লাইসোজাইম হচ্ছে খাই স্বভাবের। যা পায় তাই খায় স্বভাবের আরকি। তো ও কি কাহিনী করতেছে তোমাদেরকে আমি একটু ছবিতে দেখাই। এই দেখো। এই যে ১ম এ ব্যাকটেরিয়াটার দেহে এই যে ভাইরাসটা প্রবেশ করতেছে। ঠিক আছে? আর খেয়াল করে দেখো,
ভাইরাস কিন্তু তার পুরা দেহ নিয়ে প্রবেশ করে না। শুধুমাত্র কি পাঠায়? ডিএনএ পাঠায়। এটা আমি তোমাকে শুরুতে পড়াইছিলাম। সেটা হচ্ছে দেখো, ভাইরাসের দেহটা তো প্রোটিন দিয়ে তৈরি। তো প্রোটিন দেহ নিয়ে যদি সে পুরাপুরি ভেতরে ঢুকে, তাহলে ব্যাকটেরিয়াটা কি? এটাকে একটা অ্যান্টিজেন হিসেবে চিন্তা করবে না? তখন ব্যাকটেরিয়াও কি করবে? এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে শুরুতেই কি হবে? ভাইরাসের জীবাণুটা মরে যাবে। এই কারণে ভাইরাস তার পুরা দেহ না নিয়ে কি শুধু প্রবেশ করায়? ডিএনএ। প্রবেশ করায় সে কি করতেছে? এবার সে ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে নিজের ডিএনএ কে মার্জ করে ব্যাকটেরিয়ার দেহে যেই তোমার ইয়াটা হইতেছিল ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন এই সাইকেলের মধ্যে ঢুকে যাবে। এই সাইকেলে ঢুকে যেয়ে সে কি করবে? ভাইরাস নিজের জন্য প্রোটিন তৈরি করবে। ওই প্রোটিনগুলা দিয়ে দেখো ভাইরাস কি করতেছে? মাথা, লেজ, স্পাইক সব তৈরি করবে। তারপরে অনেকগুলা নতুন ভাইরাসে পরিণত হবে। এখন ব্যাকটেরিয়া ধরতে পারবে যে তার দেহে কিরে এতগুলা ভাইরাস কোত্থেকে আসলো? এবার ভাইরাস করবে কি? ওকে মারার জন্য চেষ্টা করবে। কিন্তু ইন দি মিন টাইম আ সরি ব্যাকটেরিয়া ওকে মারার চেষ্টা করবে। কিন্তু ইন দি মিন টাইম ভাইরাস কোন এনজাইম ক্ষরণ করে দিবে? লাইসোজাইম। লাইসোজাইমের একটা টেনডেন্সি হচ্ছে ও সব খাইলেও ও আগে খুঁজে কার্বোহাইড্রেট কোথায় আছে। হ্যাঁ, তুমি দেখো ভাইরাসের দেহের গঠনের কোথাও কোনরূপ কার্বোহাইড্রেট আছে? না। কার্বোহাইড্রেটটা আছে কার দেহে? ব্যাকটেরিয়ার দেহে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরই কার্বোহাইড্রেট দ্বারা তৈরি। আমরা নেক্সট যেদিন ব্যাকটেরিয়া পড়বো ওইদিন জানতে পারবো। তাইলে কি দাঁড়াইলো? এই যে লাইসোজাইম সে শুরুতে কি করবে? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটা খাওয়া শুরু করবে। দেখো, এই যে যখন সে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর খাওয়া শুরু করলে মাঝখানে ফাঁকা তৈরি হইল না? এই ফাঁকা দিয়ে কি হইল? ভাইরাসগুলা বের হয়ে গেল। তার মানে দিন শেষে কি হইল? তোমার ভাইরাস নতুন তৈরি হইল, ব্যাকটেরিয়া ধ্বংস হইল। এটাই হচ্ছে লাইটিক চক্র। ওকে? তাহলে লাইসোজেনিক চক্রে তাহলে কাহিনী কি? লাইসোজেনিক চক্রে করবে কি? তোমার এখানে ২ টা এনজাইম আসবে। একটা নাম হচ্ছে ইন্টিগ্রেজ আর এটা হচ্ছে নিউক্লিয়েজ। এটা হচ্ছে আমরা ওই পড়তাম না তোমার জিন রিকম্বিনেশন চ্যাপ্টারটা 9-10 এও ছিল, ইনসুলিন তৈরি করে। ওইখানে আমরা কি করতাম? আমরা করতাম কি ব্যাকটেরিয়ার প্লাজমিডের একটা খণ্ডকে কেটে সরায় ফেলতাম। অপর মানুষের দেহের ডিএনএ এর একটা খণ্ডকে নিয়ে এখানে জোড়া দিতাম। ঠিক এখানেও সেম কাজটা হবে। যে ভাইরাল জিনোম আর ব্যাকটেরিয়াল জিনোমকে জোড়া দিবে। তো আগে কি করবে? কাটবে। যে কাটে, ঠিক আছে? যে কাটে তার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাজ হচ্ছে কাটা, ইন্টিগ্রেজের কাজ হচ্ছে জোড়া দেওয়া। এই জোড়া দেওয়ার ফলে নতুন যেই জিনিসটা তৈরি হয় ভাইরাস আর ব্যাকটেরিয়া মিলে, ওইটার নাম হচ্ছে প্রোফাজ। ওইটার নাম কি? প্রোফাজ। তাই তাকায় দেখো তো প্রোফাজ তৈরি করে কে? লাইসোজেনিক চক্রে। লাইটিক চক্রে কি কোনো প্রোফাজ আছে? নাই। লাইসোজেনিক চক্রে কোন এনজাইমগুলো হেল্প করছে? ইন্টিগ্রেজ আর নিউক্লিয়াস। বাট লাইটিক চক্রে লাইসোজাইম। এইটাই হচ্ছে, তোমাকে যদি এখন এই ধাপগুলা থেকে প্রশ্ন করে এভাবে তুমি অ্যান্সার দিবা। তোমাকে যদি পার্থক্য থেকে প্রশ্ন করে এভাবে অ্যান্সার দিবা। তোমাকে এমসিকিউ থেকে প্রশ্ন করলেও এই কয়টা তথ্য মনে রাখলে অ্যান্সার দিতে পারবে। আমাদের আরেকটা জিনিস পড়া বাকি, সেটা হচ্ছে এই যে ভাইরাসটা ব্যাকটেরিয়ার দেহে ঢুকে এইখানে এসে ধরা খাইলো। এই যে একটা সার্টেন টাইম, এই একটা সার্টেন টাইম ভাইরাসটা কি লুকানো অবস্থায় ছিল না? এই পিরিয়ডটাকে বলা হয় ইক্লিপস কাল। এই পিরিয়ডটাকে কি বলা হয়? ইক্লিপস কাল বা সুপ্তিকাল। তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন করে ইক্লিপস কাল বা সুপ্তিকাল আছে কার? লাইটিক চক্রে। এই হচ্ছে। আর লাইসোজেনিক চক্রের ছবি দেখো তোমার বইটা দেওয়া আছে। এই বইয়ের ছবিটা কিন্তু ভুল। আর কোন রাইটারের বই কিন্তু লাইসিস নাই। আর সব রাইটারের বই এখানেই শেষ। কারণ আমরা তো জানি লাইসোজেনিক চক্রের শেষে কি নতুন একটা কিছু তৈরি হবে। তাহলে এই বইয়ের খালি লাইসোজেনিক চক্রের এই জায়গার ছবিটা ভুল। বাকি সব রাইটারের বইয়ে কিন্তু এই ছবিটা নাই। তারা কিন্তু কোথাও লাইসিস দেখায় নাই। এবং পার্থক্য দেখো আমি যে কথাগুলো বলছি এখানে সব লেখা আছে। ঠিক আছে? দেখো লাইটিক চক্রের মধ্যে কারা করে? টি সিরিজ, ল্যামডা সিরিজ। তারপর দেখো একবার সম্পূর্ণ হইলে অনেকগুলা ভাইরাস। কয়টা? আমি তোমাকে পড়াইছি ৩০০ টা। আর এখানে একবার সম্পূর্ণ হলে মাত্র কয়টা? ২ টা। কোন প্রোফাজ গঠিত হয় লাইটিকে? না, ওর হয়। এরা কি তীব্র, virulent? এরা কি দুর্বল বা মৃদু? এই কারণে এটা টেম্পারেট। তাহলে এই হচ্ছে আমাদের কথা। তো আজকের জন্য আমাদের পড়া হচ্ছে এতটুকুই। আমরা ১ম দিন অনেকগুলা কথা, বাট এর মধ্যেও যতটুকু সম্ভব যতটুকু কনসাইজ করে বলা যায় আমি চেষ্টা করছি তোমাদেরকে বলার জন্য। দেখো এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমরা কিন্তু ভাইরাসটাকেই ২ টা ভাগ করে নিচ্ছি। এই যে আমরা এখন যে ১ম হাফটুকু পড়লাম, এই হাফটুকুর মধ্যে থেকে থিওরি এমসিকিউ বোথ ২ টার জন্য ইম্পোর্টেন্ট। নেক্সট ক্লাস যেটা আসবো ওইটার জন্য এমসিকিউর জন্য বেশি ইম্পোর্টেন্ট, থিওরির জন্য একটু কম ইম্পোর্টেন্ট। কিন্তু আল্টিমেটলি আসার সম্ভাবনা তো সব জায়গা থেকে আছে। কিন্তু
এমসিকিউ কিন্তু মাপ যাচ্ছে না। এবং এই এমসিকিউ গুলা যদি একটু গুছায় তুমি মাথায় রাখতে পারো, খুব অনায়াসে অ্যান্সার করে আসতে পারবা। আমার কথা হচ্ছে যেহেতু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, তাহলে কেন আমরা এটাকে হেলায় ফেলায় কাটাবো? আমরা অবশ্যই এটাকে খুব সুন্দর করে গুছায়েই মাথায় রাখবো, যেন এটা আমাদের যেকোনো সময় যেকোনো পরীক্ষার জন্যই আমাকে হেল্প করে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কথা। আ যতটুকু সম্ভব আমরা তো বললামই আমি তোমাকে পড়াইছি। ইনশাআল্লাহ পরশুদিনই আমাদের হয়তো এটার বাকি হাফটুকু আমরা বাকি হাফ বলতে আমরা ভাইরাসের যে বাকি হাফ, ভাইরাসের বাকি হাফটুকু আমরা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। এর মাঝখানে যদি তোমাদের কোনো প্রশ্ন-টশ্ন থাকে তোমরা জমায় রাইখো। নেক্সট দিন যখন আমরা ক্লাস শুরু করব, ক্লাস শুরুর আগে হচ্ছে তোমাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন সেশন রাখবো আমি। যে কিছু একটা জিনিস তোমাদের যে সমস্যাগুলো আছে তখন বলবা। ওগুলার অ্যান্সার আমি তখন দিব। তারপর হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। ওকে? তো টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আমাদের আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।